জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। কিশোরী 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 কে না পাইলে জানি না কি করি। গল্পের নায়িকাতে আজ তার মনটা ভীষণ খারাপ। নতুন বাসায় এসেছে সবে মাত্র 4 দিন। এরই মাঝে তার বাবা যে হোক তার টিউশনি ঠিক করে দিয়েছে, তাও আবার তাদেরই কলেজেরই ম্যামের কাছে। আয়ু ম্যাম কলেজের সবচেয়ে রাগী আর শক্ত শিক্ষিকা। তার ক্লাসের ছাত্রীদের সব সময় কড়া রুলস ফলো করতে হয়। সৌভাগ্যক্রমে তের সেকশনে তিনি পড়েননি, তবে দুর্ভাগ্যক্রমে তের টিউশনি করাবেন তিনি। তের নিজের উপরে রাগ লাগছে এখন। ক্লাসে আরেকটু ভালো করে পড়লে কি এমন হতো? একটু ভালো করে পড়লে এখন তার ফিজিক্সে ফেল আসতো না, আর না তো পড়তে যেতে হতো আয়ু ম্যামের কাছে। অবশ্য এখানে আরও একটা ব্যাপার আছে। আয়ু ম্যামদের বাসা তাদেরই উপরতলায়। সেদিন সিঁড়িতে নাকি তের বাবার সাথে আয়ুর দেখা হয়। নানান কথায় তের বাবা আয়ুকে তের খারাপ ফলাফলের কথা জানান। তখনই তিনি বলেন তেকে এই সাবজেক্টটা তিনি দেখিয়ে দেবেন, আর কোনো টাকাও নেবেন না। এখানে তিনি কেবল ছাত্রী আর শিক্ষিকার সম্পর্ক দেখছেন না, এখানে প্রতিবেশীর আন্তরিকতারও একটি ব্যাপার আছে। আর প্রতিদিন পড়াতেও হবে না। ম্যাম বলেছেন এই মাস পুরোটা তিনি এখানে আছেন, অর্থাৎ তার বাবার বাড়িতে। তাই এই পুরোটা মাস তিনি তেকে গাইড করবেন। এরপরে শ্বশুর বাড়ি থেকে যখনই আসবে তখনই টুকিটাকি পড়া দেখিয়ে দেবেন। তের বাবা বাসায় এসে আয়ু ম্যামের প্রশংসা করলেন খুব। অত্যন্ত ভদ্র সুশীল মেয়ে আয়ু ম্যাম, সব দিক দিয়ে মেয়েটি ভালো। অবশ্য তেরও মনে হয় ওই রাগী ভাবটা ছাড়া তিনি সব দিক দিয়ে ঠিক আছেন। তার সেকশনে ফিজিক্সে একজনও ফেল করেনি, দারুণ ব্যাপার। তে চা খাচ্ছে আয়েশ করে। তার মা রোজ সে কখন থেকে চেঁচিয়ে যাচ্ছেন সমান তালে। বলছেন তার প্রাইভেট 5টায়, আর তিনি এখন 5:30টায় বসেও চা খাচ্ছে। হাই রে, এমন চলে পড়ালেখা হবে? কলেজে আসা যাওয়া ছাড়া আর কিছুই করে নাই মেয়ে, এখনো বসে আছে। এই মেয়ে, যাবি কখন তুই? শরম 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 তিয়াপু, বহুত শরম। তুমি আমার বড় হয়েও ছোট ভাইয়ের সামনে রোজ রোজ পড়াশোনার জন্য বকা খাও। ছি, বিষয়টা বড়ই লজ্জাজনক। এই জিংসু, একদম চুপ থাক। বেশি পকপক করবি তো বাড়ি থেকে একদম লাথি মেরে তাড়াবো। ও চিন্তা ভুলে যাও তিয়াপু, আমাকে তাড়ানোর আগে কবে জানি মা তোমাকেই তাড়িয়ে দেবে। ফেল তো করেই ফেলেছ, বিয়ে হতে বোধহয় আর দেরি নেই। একদমই না জিংসু, আমি মাত্র একটা কিশোরী মেয়ে। কে বিয়ে দিবে আমায়? হ্যাঁ, যাই হোক, যাচ্ছি আমি পড়তে, কাউকে আর বকবক করতে হবে না। টেবিল থেকে নতুন একটি খাতা, কলম আর বড় বড় অক্ষরে লেখা পদার্থবিজ্ঞান বইটা নিয়ে ছুটল উপরতলায়। মনটা এমনিতেই খারাপ। আয়ু ম্যামের ধমকানিতে হয়তো হবে আরো বেশি খারাপ। লিফটে চাপ দিল। তেরা 18 তলায় আর আয়ু ম্যামদের বাসা 19 তলায়। তে প্রথমে এসেছে এই ফ্লোরে, এর আগে সোজা লিফটে ছাদে গিয়েছে, তবুও একবার। আর এখানে বাড়িওয়ালা ভাড়াটিয়া নেই, যার যার নিজস্ব কেনা ফ্ল্যাট। কেউ কেউ নিজের মতো ডিজাইন করে নিয়েছে। বাবার মুখে শুনেছে এই 19, 20, 21, 22, 23, 24 এইগুলো ডুপ্লেক্স। তে একদিক দিয়ে খুব চাইছিল এই ডুপ্লেক্সগুলো দেখবে, যদিও তার মন খারাপ পড়তে আসার জন্য, তবে একটা ফিলিংস কাজ করছে ম্যামদের বাসাটা দেখার জন্য। কলিং বেল বাজতেই একজন এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মামুনি? আপনাদের নিচের ফ্লোরে আমাদের বাসা আন্টি। আমার নাম তে, আয়ু ম্যামের স্টুডেন্ট আমি। ম্যাম আসতে বলেছিলেন। আরে আরে, তুমি? তাহলে তুমি তে? আমি তো ভুলে গিয়েছি যে ওর একটা স্টুডেন্ট আসবে, আর যার নাম তে আমাকে আয়ু আগেই বলে রেখেছিল। দেখো কি কাণ্ড, সব ভুলে যাই। তুমি আসো মা, ভেতরে আসো। তে ভেতরে ঢুকলো। একটু হেঁটে সামনে গেলেই পুরো ঘর দৃশ্যমান। 2 তলা বাড়ি, মনে হচ্ছে না 25 তলা একটি বিল্ডিং এর অংশই বাড়ি। একদম আলাদা একটি ডুপ্লেক্স বাড়ি। কি সুন্দর সাজানো গোছানো, চারদিক ঝকঝক করছে, চকচক করছে, চোখ ধাঁধানো সুন্দর। হোয়াইট অফ হোয়াইট, ডার্ক রেড, বটল গ্রিনের ছোঁয়া এদিক সেদিক, মার্বেল টাইলস, বড় বড় ঝাড়বাতির দামি দামি ফার্নিচার, এক অসাধারণ কম্বিনেশন। তাই কিছুক্ষণ শুধু চেয়ে থেকেই পেট ভরিয়ে নিল। তখনই হাই হিলের খটখট শব্দ শুনতে পেল। কেউ সিঁড়ি ভেঙে নামছে। তে তাকালো সেদিকে। এক অপরূপ সুন্দরী কন্যা নেমে আসছে। মার্জিত শাড়ি পরনে, তার চুল খোপা করে রাখা,
হাতে থাকা ঘড়িতে চোখ বোলাচ্ছে বারবার। দেখে বোঝা যাচ্ছে তাড়াহুড়ি আছে বেশ। তে এক পলকে তাকিয়ে আছে। মেয়েটি হঠাৎই তাদের দিকে দৃষ্টিপাত করলো। মা, ইটস অ্যান এমার্জেন্সি। 10টার আগে ফিরে আসছি ইনশাল্লাহ। ওকে সোনা, সাবধানে যাস। ফিয়ামানিল্লাহ। মেয়েটি ব্যস্ত পায়ে হেঁটে চলে গেল। এর সাথে সৌজন্যতার কথাও বলা হলো না। জিনিসটা খেয়াল করে বললেন, তুমি কিছু মনে করো না তেমা, ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত থাকে। হঠাৎ এমার্জেন্সি কল এসে যায় তার, তাই সময় পায় না কারোর সাথে দুদণ্ড বসে কথা বলার। হ্যাঁ ডাক্তার? না মানে আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ সোনা, চলো তোমাকে রুমে দিয়ে আসি। রুমে আর কি যাবো গো আন্টি, দম যে আটকে আসছে আমার। আমার গুণধারী মা যদি একবার জানে না যে এই বিল্ডিংয়েও ডাক্তার আছে, তাহলে তো বলেই ফেলবে। দেখ দেখ, ওই বাসায় সব শিক্ষিত লোকের বাস, আর তুই একটা অশিক্ষিত মানুষ দিয়ে। জিংসুটাও কত বুদ্ধিমতী, আর তুই হবে মেথর, গুসাপ করবি মানুষের ভাষায়। পড়ালেখার ধারে কাছেও তো যাস না, সারাক্ষণ শুধু মোবাইল, ফেসবুক আর টই টই করে ঘুরে বেড়ানো। কি হলো তেমা, কি ভাবছো? না না আন্টি, মানে তেমন কিছু না। আচ্ছা আসো মা, এই রুমটা দেখিয়ে দিই। না না আন্টি, আপনাকে কষ্ট করতে হবে না। আমাকে বলুন ম্যামের রুম কোনটা, আমি যাচ্ছি। পারবে তো মা? অনেকগুলো রুম আছে, তবে চিনে নিতে পারলেই সহজ। হ্যাঁ আন্টি পারবো, আপনি বলুন না একবার। উপরের একদম কর্নারের আগেরটা। আচ্ছা আন্টি, ধন্যবাদ। তে মুহূর্তে বড় বড় পা ফেলে উপরে চলে গেল। জিন মুচকি হাসলো। মেয়েটা ভীষণ মিষ্টি, কথাও সুন্দর, বেশ ভালো লাগলো মেয়েটাকে। ওইদিকে তে ভুলবে না উত্তেজনায় ভুলেই বসেছে যে কোন রুম। শুধু মনে পড়লো কর্নার, একদম শেষ কোণায় যে রুমটি। তে ঘুরে ঘুরে পায়ে সেদিকে গেল। দরজাটা হালকা খোলা, ভেতরে লাইট জ্বলছে। তে 2বার নক করলো, সারা শব্দ পেল না। পরবর্তীতে দরজাটা আরেকটু মেরে এদিক ওদিক চোখ ফেলতেই দেখে বাম দিকে বড় একটা বিছানায় কেউ উপর হয়ে শুয়ে আছে। 2 হাত বালিশের উপরে ছড়ানো, পেশি বহুল হাত আর সুঠাম চওড়া কাঁধ দেখে তে চোখ বড় বড় করে ফেললো। দ্রুত সরে এলো সেখান থেকে। তখনই পাশের রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। তে সেদিক তাকাতেই দেখে আইমাম দাঁড়িয়ে। তের গলা শুকিয়ে গেল। নিশ্চয় এবার আইমাম তাকে অঘট কথা শোনাবে। এখানে কি করছো? দরজা নক করেনি কেন তে? কখন এসেছো? আসসালামু আলাইকুম ম্যাম, আমি মাত্র এলাম, আসলে রুম গুলিয়ে ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম দিন বলে কিছু বললাম না, আগামীকাল থেকে যাতে এমন দেরি না হয়। আর হ্যাঁ, রুম যেন ভুলো না হয়, ঠিক আছে? জি ম্যাম। ভেতরে আসো। টানা 1 ঘন্টা 20 মিনিট পড়ানোর পরে তেকে আয়ু ছুটি দিল। এরই মাঝে জিন কাজের লোক দিয়ে হরেক রকম খাবারও পাঠিয়েছেন। তে শুধু 2টা ব্রাউনি খেলো, আর কিছুই খেলো না। এত কিছু পড়তে পড়তে তার পেটও ক্লান্ত হয়ে গিয়েছিল যে। আয়ু অনেকগুলো পড়া দিয়েছে, তারই সাথে বলেছে, আজ কম পড়ালাম কারণ দেরিতে এসেছ, কাল থেকে টানা 2 ঘন্টা পড়াবো, কোনো ফাঁকিবাজি চলবে না তে। আর হ্যাঁ, হোমওয়ার্ক মাস্ট করবা, নাহলে পানিশমেন্ট আছে। কথাটা শুনে তিয়া বড় একটা শক খেয়েছিল। এতক্ষণ এত পড়িও বলে কিনা কম, আবার বলে হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট দেবে। সব দোষ এই বাসার। এখানে যদিও না আসতো তাহলে টিউশনিও করতে হতো না। আসার সময় জিনকে বলে আসতো তে। তার মতে আইমামের মা খুবই ভালো, অমায়িক এক মহিলা। তবে বাসায় আসতে আসতে আরো একটি কথা ভাবলো, তখনকার সেই লোকটা কে ছিল? আজ বুধবার, আইসিটি স্যারও আজকে টিউশনি পড়িয়েছিল, তাই আজ তের আসতে আসতে 5:20 মতো বেজে গেল। লিফটে উঠতেই আরও কেউ একজন লিফটে ঢুকে পড়ল। কড়া পারফিউমের ঘ্রাণে তের চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। আর চোখেতে তাকাতেই দেখলো এক সুন্দর যুবা পুরুষ তার বাম পাশে এসে দাঁড়িয়েছে। সুন্দর লম্বা চওড়া চওড়া কাঁধ, পেটানো শরীরের এই পুরুষ নিঃসন্দেহে দেখতে আকর্ষণীয়। তে চোখ ফিরিয়ে নিল। তে লিফটের সংখ্যায় চাপ দিতেই যাবে, এমন সময় লোকটিও সেখানে চাপ দিল। তে ভাবলো ভালোই হলো। পরক্ষণে মনে হলো এই লোক আইমামদের ফ্লোরে কেন যাবে। তের হঠাৎই মনে পড়ে গেল সেদিন আইমামের পাশের রুমের সেই ঘুমন্ত মানুষ। লোকটি সেই লোক নয় তো? সেই লোকটি বা কে ছিল? আজ 3 দিনেও সে জানতে পারল না।
স্বাভাবিকভাবেই বিছানায় উঠতে সময় লাগে একটু। এই এত সময়ে আর চোখে অনেক বাড়ির সুদর্শন পুরুষটিকে সে দেখে নিল, তবে একটা জিনিস পছন্দ হলো না। এই লোকের ভীষণ ভাব, পাশে কেউ যে দাঁড়িয়ে আছে সেটা বোধহয় জানে না, একটু খেয়ালও করেছে না। তেও তাই, আর তাকালো না, ভাবতো সেও ধরতে জানে। লিফট থামতেই তে আগে এসে নামে, লোকটিও পেছন পেছন এসে দাঁড়ায়। এবার ওর লোকটি আগে কলিং বেল দিল। রোজকার মতন জিন দরজা খুললেন, এটা বোধহয় তার ডিউটি। তবে আজ দরজা খুলে জিন অপাশে দাঁড়িয়ে থাকা দুইজনকে মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, তারপরে বলল, আজ এত দেরি কেন বাবু? তে লোকটির দিকে তাকালো। এতক্ষণের কাঠিন্য মুখে একটু অস্বস্তি দেখা গেল। তের বুঝতে অসুবিধা হলো না যে নিশ্চয় তার সামনে বাবু বলায় এমন চেহারা হয়ে গেছে। তে কোনো মতে ঠোঁট টিপে হাসি আটকায়। তে জিনকে সালাম দিয়ে ভেতরে চলে গেল। পেছনে দুইজন মানুষ তার দিকে তাকিয়েছিল, তা সে তখন সামনে থাকা বিরাট আয়নায় দেখে ফেলে। কিছুক্ষণ পরেই, ম্যাম, ওই যে সুন্দর দেখতে একজন লোক আছে না, আপনাদের বাড়িতে দেখেছি। উনি কে? কে আবার? আমার বাবা। কি? আদৌ এমনটা হতে পারে? এত সুন্দর জোয়ান পুরুষ আয়ুমামের বাবা, এই বুড়ো বয়সে এত সুদর্শন। তবে ম্যামের মা তো বাবু বলছিলেন তখন। কি হলো, কি ভাবছো তে? না মানে ম্যাম, এত ইয়াং বাবা আপনার? আমাদের বাবা খুব ওল্ড, আপনারা তো আরো বড় বড়, আপনাদের বাবার তো আরো বুড়ো হওয়ার কথা ছিল। বাবাকে দেখলে বোঝা যায় না, তিনি রোজ নিয়ম করে হাঁটতে বের হন, জিমেও যান মাঝে মধ্যে, খাবারও খুব মেনটেন করে চলেন। তে রীতিমতো ভাষাহাট হয়ে পড়েছে। তবে তার বাবা কি এমন রুটিনে চলে ইয়াং হবে? না না, এটা অসম্ভব। তের মনে হচ্ছে আই ভুল বুঝছে। সে আর কিছু বলতে গেলে আই চোখ রাঙিয়ে দিল। তে পড়া এবার মন দিল। তবে চোখ আর কান সেখানে থাকলেও মস্তিষ্কে শুধু ওই লোকটাই ঘুরছে। আজ তো জানা, আজকে তেকে পাক্কা 2 ঘন্টা পড়ানো হলো। তার অবস্থা এখন এমন যে এই ফ্লোরে হয়তো বালিশ ছাড়া শুয়ে পড়বে, আর শরীরে কুলোচ্ছে না তার। সিঁড়ি বেয়ে নামতেই সেই লোকের সাথে আবার দেখা। তের মন মানতেই চাইছে না, এই লোক আইমামের বাবা। কি মুসিবত! আনমনে নিচে নামতে নামতে হঠাৎই পা ফসকে পড়ে গেল ধরাম করে, তাও আবার লোকটার সামনে। তেকে পড়ে যেতে দেখে সে নিচের সিঁড়ি পার করে ছুটে এলো, হাত বাড়িয়ে দিল। তে এবার ধীরে সুস্থে তার হাত ধরে ওঠে, তারপর মানবতার খাতিরেই বলে ফেলল, থ্যাংক ইউ আঙ্কেল। জাঙ্কুক তবদা খেয়ে গেল। আঙ্কেল? সত্যি আঙ্কেল বলল? মেয়েটা কলেজে পড়ুয়া, তাই তার থেকে বেশ ছোট সেটা বোঝাই যাচ্ছে। তবে এতটাও ছোট নয় যে সে আঙ্কেল ডাকবে। তার বয়স বেশি হলে 29 হবে। ভাইয়া ডাকাই চাই। আঙ্কেল কেন? রাগে বিরক্তিতে সে চলে গেল সোজা নিজের রুমে। তা আকস্মিক ঠাস করে দরজা লাগানোর শব্দে চমকে ওঠে। তারপর আবারও সারা বাসায় চোখ বুলিয়ে চলে যায় নিজের বাসায়। কিতে আপু, পরীক্ষা তো সামনে চলে এলো, কোথায় যাচ্ছ? কোথায় আবার, ডেলি যেখানে যাই, আয়ুমামের কাছে পড়তে যাচ্ছি। ও আচ্ছা, জেকে ভাইয়ের বোন না? জেকে কে রে? চিনো না? উপরতলারই তো, তোমার আয়ুমামের ছোট ভাই। ও আচ্ছা, দেখিনি আমি, শুধু ওনার বাবাকে দেখেছি। আচ্ছা যাও যাও, পড়তে যাও। সে তো যাবই। হ্যাঁ রে জিংসু, তোর কি মনে হয় না যে আয়ুমামের বাবা খুবই ইয়াং? না, সেটা কেন মনে হবে তে আপু? আর ইউ সিরিয়াস জিংসু? এত টল, হ্যান্ডসাম, গুড লুকিং একজন কারো বাবা, তাও আবার তাদের থেকেও ছোট লাগে দেখতে। আরে আপু কি বলছো তুমি? আঙ্কেলও সুন্দর, লম্বা চওড়া, তাই বলে ইয়াং সেরকম তো না। আমি তো সকালেও দেখেছি, জগিং করে তো, তাই একটু ফিট এমনটা মনে হয়েছে। কিন্তু ম্যাম তো বললো। আচ্ছা যাই হোক, বাদ দে। মাকে বলিস আজ ফিরতে দেরি হবে, কারণ আমার টেস্ট আছে একটা। তেমা এসেছো? আজ তো একটা অন্যরকম ব্যাপার ঘটতে যাচ্ছে। কি ব্যাপার আন্টি? তোমার ম্যাম তো বাসায় নেই, জরুরি ভিত্তিতে, মানে তার শ্বশুরবাড়ির একটা ফাংশনে অ্যাটেন্ড করতে গিয়েছে, তাই আজ তোমার বন্ধ। আজ তাহলে আমার বন্ধ আন্টি? মানে আমার আজকে পড়া লাগবে না? না না বোকা মেয়ে, তা কেন হবে? তোমার নাকি টেস্ট এক্সাম আছে, সেটা আমার ছেলেকে নিতে বলেছে। তোমার ম্যাম তো প্রশ্ন করার সময়ও পায়নি, তাই জাঙ্কুক আজকে তোমাকে গাইড করবে। সেও বিজ্ঞান বিভাগেরই ছিল, খুবই ভালো ছাত্র ছিল। ও আচ্ছা, জাঙ্কুক কি আন্টি? ও মা, চিনো না?
আমার ছেলে? না আন্টি, আমি তো চিনি না। সমস্যা নেই তেমা, আজকে চিনে যাবে। তের কেমন যেন লাগলো। ম্যামের ভাইয়ের কাছে পড়বে? না না, এক্সাম দেবে। এটা কেমন না? ছুটি দিলে কি এমন হতো? আর ম্যামের ভাই কয়টা? যে কে জাঙ্কুক, সব কয়টার নামই জ দিয়ে। দারুণ মিলিয়েছে। আসো তেমা, আমি তোমাকে জাঙ্কুকের স্টাডি রুমটা দেখিয়ে দিই। উপরে আন্টি? হ্যাঁ। জিন থেকে নিয়ে জাঙ্কুকের রুমে আসতেই তের ভ্রুটা কুঁচকে এলো। এই রুমেই তো ওই লোকটা ছিল যাকে সে আয়ু ম্যামের বাবা বলেছিলেন। ভেতর থেকে লক করা ছিল না, তাই দরজা খুলতেই দুজনে ভেতরে এলো। জাঙ্কুক, বাবা। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে জাঙ্কুক বেরিয়ে এলো আর দেখতে পেল তার মা দাঁড়িয়ে আছে, আর পাশেই সেদিনের সেই আঙ্কেল ডাকা মেয়েটি। জাঙ্কুক জানে যে এই মেয়েটিকে এখন তার গাইড করতে হবে, তাই সোজা স্ট্যান্ডে তোয়ালে রেখে স্টাডি রুমে ঢুকে পড়ল। ভেতরে আসতে বলো মা। তে এবার পুরোপুরি বুঝলো যে পুরো বিষয়টাই ভুল বোঝাবুঝি ছিল। আয়ু ম্যামের ভাই উনি। যাও তেমা, ভয় পেও না, আমার ছেলেটা খুব ভালো, অস্বস্তি বোধ করার কিছু নেই। আমি একটু পরে আসছি, ঠিক আছে? জি আন্টি। জিন এবার চলে গেলেন। তে মৃদু পায়ের সামনে আগায়। ভেতরে ঢুকতেই জাঙ্কুকের চোখে চোখ পড়ে। জাঙ্কুকের দৃষ্টি বোধহয় নাড়িয়ে দিল তেকে। তার ইচ্ছে করছিল ছুটে চলে যেতে। কেমন কেমন অনুভূতি হচ্ছে তার। দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। জি। পেপার এনেছ নাকি দেওয়া লাগবে? না, আমি এনেছি। ওকে, সব ঠিকঠাক করে নাও, আমি কোশ্চেন রেডি করছি। তের বইটি হাতে নিল জাঙ্কুক। প্রথম পৃষ্ঠা খুলতেই তের নামটা বিড়বিড় করে পড়ল। কিম তেইহাং ভি। আচ্ছা, এবার বলো কোন টপিকের উপরে? তে দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে। জাঙ্কুক 10 মিনিটের মধ্যেই প্রশ্ন সাজিয়ে ফেলে। কম্পিউটারে খুব দ্রুত টাইপিং করে প্রিন্টারে প্রশ্ন বের করে নেয়। গরম গরম কাগজটি দেখে তে চোখ মুখে খালিয়ে পাতি হাস দেখে। এটা প্রশ্ন? এত কঠিন? কি হলো, কোনো সমস্যা? জি হ্যাঁ। বলো কি সমস্যা? এসিটা বন্ধ করুন, গরম লাগবে তো। ফ্যান চালু করুন। তোমার খোলা চুল উড়ে যাবে, পরে লিখতে ডিস্টার্ব হবে। তে সমস্যা নেই, আমি ক্লিপ এনেছি সাথে করে, চুল বেঁধে নেব। আসলে এসির গন্ধ আমার সহ্য হয় না। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে এসিটা বন্ধ করে নিল, ফ্যান চালু করলো, জানালার কাচও খুলে দিল। দমকা হাওয়া সব উলট পালট হওয়ার জোগাড়। তে চুলটা বেশি উড়ছে, সারা মুখে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সে কোনো মতে চুল বেঁধে নিল। জাঙ্কুক সবটাই দেখলো। এখন পরীক্ষা শুরু করা যাক। জি। তে প্রশ্ন ভালো করে বুঝে উত্তর লিখছে। না, প্রশ্ন কঠিন নয়, বুঝতে পারলে সবই সহজ। সে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় লিখছে। জাঙ্কুকে একদম ভালোভাবে গার্ড দিচ্ছে। মূলত সেটির পড়ালেখার সিরিয়াসনেস কতটুকু সেটাই বোঝার চেষ্টা করছে। তীর বুঝে শুনে লেখার ধরন পরখ করে বুঝলো মেয়েটির মেধা আছে। এই সময় সে একটি কলও ধরেনি। কম করে হলেও 7টা কল এসেছে তার ফোনে, সে মিউট করে রেখেছে। লেখা শেষ হতেই ডান। জি। আমি সবই দেখেছি, তোমার সব কিছু ঠিক আছে, তবে 2 আর 2 দুইটার সংখ্যা গুলিয়ে ফেলছো। তোমার 2টা 2 হয়ে যাচ্ছে, এদিকে নজর দিবে একটু, ঠিক আছে? আর তোমার নাম্বার তোমার মামি দেবে, আমি খাতাটা রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি আসি। কোথায় কোথায় আসবে? না না, মানে বলছিলাম যে আমি যাই, বাসায় যাই। যাও। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ। আগে ঠিক করো আমাকে কি ডাকবে, আঙ্কেল নাকি ভাইয়া? জি। জি জি করছো কেন এত? ওই দিন তো নিজে আঙ্কেল ডাকলে, আর আজকে ডাকছো ভাইয়া, ব্যাপার কি বলো তো? সরি, আসলে সেদিন ভুল হয়ে গেছিল। এমন ভুল কি করে হয়? মানছি তুমি কিশোরী, তবে আমি তো আর বুড়ো নয় যে আঙ্কেল ডাকবে। সরি, আর হবে না। ঠিক আছে, আর একটা কথা বলার ছিল। জি বলুন। এবার চুলটা খোলা রাখতেই পারো তে? না না, এখন আর খুলে দাও, দেখতে ভালো লাগবে। তের বুকটা কেমন কামড় দিয়ে ওঠে। কি বললো? সুন্দর লাগবে? দেখতে ভালো লাগা মানে কি সুন্দর লাগা নয়? তের ওই ছোট্টখানি হৃদয় নিয়ে কোনো রকমে ছুটে এলো। তার বুক কেমন কেমন করছে, অজানা সব অনুভূতি। কিছুক্ষণ পরে বিকেল হয়ে গেল।
বিকেল বেলাতে ছাদে হাঁটছিল, এমন সময় সেই ডাক্তার মেয়েটাকে দেখতে পেল। সেও ছাদে হাঁটছিল আর কোনো একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। মেয়েটা তেকে দেখেই ছোট্ট একটা হাসি দিয়ে ফোন রেখে দিল। তের খুব ভালো লাগলো বিষয়টা। তে, জি, আমি জিমিন, তোমাদের উপরতলায় থাকি। জানি আপু, আপনাকে দেখেছি আমি। আয়ু ম্যামের বোন। হুম, আয়ু ম্যাম টানা লাগবে না, কলেজে গেলে ছাত্রী শিক্ষিকার সম্পর্ক। এখানে তো আপুই বলতে পারো। আর ম্যামের বোন বলে আমাকে আবার ইগনোর করবে না তো? না না আপু, ইগনোর কেন করব? না মানে স্টুডেন্টরা নিজেদের স্যার ম্যামদের সাথে সাথে তাদের আত্মীয়দেরও এড়িয়ে চলে এবং সামনে পড়লে অত্যন্ত সম্মান করে, আর ফ্রি হয়ে কথা বলতেই পারে না। আমি চাইছি না তেমন সম্পর্ক আমাদের হোক। এখানে আমরা প্রতিবেশী, এটাই বড় কথা। জিমিনকে তের আরো বেশি ভালো লাগলো। মেয়েটি প্রচন্ড ভালো, দেখতেও সুন্দর, কথাও সুন্দর। অতঃপর দুজনে গল্প চালায় বেশ কিছুক্ষণ। সন্ধ্যার দিকে জাঙ্কুক বাসায় ফিরলে বোনদের আর মাকে একসাথে বসে থাকা অবস্থায় দেখতে পাই। সচরাচর কারো সময় মিলে না, বিশেষত জিমিনের। আজ হঠাৎ তাকে এই সময় আড্ডায় মশগুল দেখে সে একটু প্রসন্ন হলো। তবে সে তাদের দিকে এগিয়ে যেতেই তাদের গল্প বন্ধ হয়ে গেল। একটু ভাববার বিষয়, তাই না? সে সোফায় বসলো আয়ুর পাশে। গলা থেকে ট্রাই খুলতে খুলতে প্রশ্ন করলো, কি ব্যাপার, সবাই চুপ করে গেলে যে? তেমন কিছু না জাঙ্কুক, তুই ইদানিং দেরি করে ফিরছিস না। মানে কি বলছো তুমি মেজো আপু? দেরি কখন করলাম? আমি বরং এই কয়দিন তাড়াতাড়ি ফিরছি। আগে তো 11টার আগে আসাই হতো না। বুঝলাম। তা বলতো জাঙ্কুক, এখন এত জলদি ফিরিস কেন? কেন মানে? আপাতত ফিরছি, এখন আর কোনো গোল মিটিংয়ে বসা হয় না, তাই ফিরে আসি। অফিসের বেশ কিছু কাজগুলো বাসায় বসেই করি। আবার নির্বাচন আসছে সামনে, তখন দেখা গেল সপ্তাহে 2 দিন আসা হবে কিনা সন্দেহ আছে। বুঝলাম। আচ্ছা জাঙ্কুক, তুই না নিউ ইয়র্ক যাওয়ার কথা বলছিলি, যাবি না? বড় আপু তো আসছেই, আমার আর তাহলে যাওয়ার কি দরকার? সবাই হা হয়ে গেল। লিসা আসছে, অথচ তারা কিছুই জানে না। জাঙ্কুক মা বোনদের দিকে খেয়াল করে বুঝতে পারে যে সে বড় একটা স্পয়লার করে দিয়েছে। লিসা সারপ্রাইজ দিবে বলেছিল, অথচ সে কিভাবে কথাটা বলে দিল। আজকাল মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না, ব্যাপারটা ভালো না। সে উঠে এলো ওখান থেকে। সিঁড়িতে উঠতে উঠতে ভাবলো, কাজের চাপে আসলে মাথা কাজই করছে না তার, এখন বরং বিশ্রাম নেওয়া যাক। ওইদিকে জিন কল করে তার বড় মেয়ের কাছে। সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। আয়ুর কাছে লিস্ট তৈরি করে দিচ্ছে নিজেদের দরকারি জিনিসের। সবাই হই হুল্লোড়ে মেতে ওঠে। সকাল 6টা বাজে। তের মা তাকে ডেকে তুলে ঘুম থেকে নামাজ পড়তে বলে তিনি বেরিয়ে যান। তে হেলে দুলে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নেয়। তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। তখনই বাম পাশে উপরের দিকে চোখ গেল। ওই বারান্দায় দাঁড়িয়ে আছে জাঙ্কুক। বারান্দাটা বেডরুমের নয়, তাদের ফ্যামিলি লিভিং এর। এই জায়গাটা ভালো করেই চেনে। জাঙ্কুক রেলিং এর পাশে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। জাঙ্কুকের এভাবে চেয়ে থাকাটা বড্ড আকর্ষণীয় লাগছে। তের মন বলল, জাঙ্কুক হয়তো কিছু ভাবছে। তবে যাই হোক, লোকটা দেখতে বেশ সুন্দর। তের আজ আর পড়তে ইচ্ছে হচ্ছে না, তাই সে সঠিক সময় চায়নি। তবে তার মা কিছুক্ষণ পরেই এসে বলেছে তৈরি হয়ে পড়তে যেতে। ফাঁকিবাজি করলে চলবে না। অগত্যা বহু কষ্টে মনকে প্রথম দিনকার মতো কোনো মতে মানিয়ে ছুট লাগালো উপরতলায়। মনটা ভীষণ খারাপ। তার একদিনও ছুটি নেই কেন? শনিবার হিসেবে কলেজ বন্ধ ছিল, কিন্তু এই টিউশনের কোনো বন্ধ হওয়ার নাম গন্ধই নেই। 8-9 দিনেই হাঁপিয়ে গেছে সে। বাকি মাস কিভাবে কাটাবে? ওপরে আসতেই বাচ্চাদের আওয়াজ এবং বেশ কিছু গলা শোনা গেল। সে খুশি হয়ে গেল, নিশ্চয় মেহমান এসেছে, তবে তার পড়তে হবে না। সে উল্টো দিকে হাঁটা ধরতেই পেছন থেকে ভরাট গলা শোনা যায়। পিয়নটার নিছো যে আজ পড়বে না। তের মনটা বিষিয়ে ওঠে। সে ঘুরে দাঁড়ায়। সদর দরজায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। গায়ে ঘরোয়া পোশাক, কালো টি শার্ট আর কালো ট্রাউজার, একদম যেন ম্যান ইন ব্ল্যাক। তে মিনমিন করে বলল, আজকে তো পড়তে হবে না ভাইয়া, তাই চলে যাচ্ছি। পড়াবে না কেন? পড়তে হবে না কেন? আর না পড়ানোই যদি হয় তো বই খাতা নিয়ে এলে কেন? কি ব্যাপার বলো তো? মির্জা আপু মানা করেছে? না না, সেটা না, আসলে আমি চলে যাচ্ছি। আপনাদের বাসায় তো মেহমান, তাই ভাবলাম চলে যাই।
এখন তো সমস্যা হতে পারে, তাই না? লাইক সিরিয়াসলি বেশি বোঝো নাকি? হ্যাঁ, মেহমান কোথায় দেখলে? মেজো আপুর শ্বশুর বাড়ি থেকে কয়েকজন এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে, তাই শোরগোল হচ্ছে, নাথিং এলস। ভেতরে যাও তুমি। আপু যেহেতু বারণ করেনি সেহেতু পড়াবে। তে চোখ মুখ কুচকে ভেতরে গেল। এই লোক তো আসতো ভেজাল। তবে ভেতরে যেতে না যেতেই শুনতে পেল জাঙ্কুক বলছে, ফাঁকিবাজ মেয়ে একটা। আহা, কি অপমান! হ্যাঁ, আমাকে অপমান করলো। তে তুমি আসো আসো। হ্যাঁ জি আপু। আসো মা, বসো। সবাই মিলে গল্প করছিলাম, তুমিও যোগ দাও। সত্যি? না মানে বলছিলাম যে আজ পড়তে হবে না? ওসব তো রোজই করো, আজ না হয় গল্প করবে। আমার বড় মেয়ে আসবে বুঝলে তো মা, সবাই মিলে পরিকল্পনা করছি যে কি কি করব আমরা। বাহ, বেশ ভালো তো আন্টি। আচ্ছা তে, তোমার স্বপ্ন কি? বুয়েটে পড়ার ইচ্ছা আছে আপু, ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই। বাহ, আমাদের জাঙ্কুকও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। আচ্ছা শোনোতে, ম্যাথে কিন্তু ভালো পারতে হবে। ম্যাথে কেমন তুমি? ম্যাথেও ভালোই, তবে মনোযোগটা ঠিকভাবে বসাই না। বসাবে, সবই হবে আস্তে আস্তে। আর আমি দেখেছি পড়াশোনায় ভীষণ সিরিয়াস। আচ্ছা তে, কত মার্কস পেয়েছিল ওই দিন? 49 পেয়েছিলাম ভাইয়া। 50 তো, তাই না? গুড, ওয়েল ডান। পরের দিন কলেজ থেকে বাসায় ফিরছিল তে। আশেপাশে কোনো রিক্সা পাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলো সামনে রাস্তায় মারপিট লেগেছে, খুনাখুনি উপক্রম। সামনে ইলেকশন, তাই এমন অবস্থা। তে এবার ভয় পেয়ে পেছনে ছুটতে লাগলো। আর হঠাৎই তার সামনে এক কার এসে উপস্থিত হলো। চোখের পলকে কার থেকে একজন সুদর্শন পুরুষ নেমে তার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। দেরি না করে গাড়ি স্টার্ট দিল। তে অবাক হয়ে দেখছে লোকটিকে। কি সুন্দর পরিপাটি একটা মানুষ। এবার খুনোখুনির ভয়টা মন থেকে দূর হয়েছে। তবে এই মানুষটাকে দেখে অদ্ভুত এক অনুভূতি জাগছে। আশ্চর্য, এমন হচ্ছে কেন? কিছু সময় পরে জাঙ্কুক গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে তেকে নামিয়ে দেয়। তে নিজের ভাবনা থেকে বেরিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে, টেক কেয়ার। বাসার ভেতরে যাও। আপনি যাবেন না? যাব, তবে কিছু কাজ আছে। কিন্তু ওখানে তো গ্যাঞ্জাম চলছে। সমস্যা নেই, আমি এসবে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু কিভাবে? কোনো একভাবে। বাসায় যাও, রেস্ট করো। আর হ্যাঁ, এসব নিয়ে চিন্তা করবে না। এসব স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। আমি জানি তুমি ভয় পাচ্ছ এখনো, তবে এখন তুমি সেফতে। তাই অযথা এসব ভেবে ভয় পেয়ে অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না। বাই দ্য ওয়ে, তোমার তো 5টায় আমাদের বাসা যাওয়ার কথা না? হ্যাঁ, তবে আজ যাব না। কেন? আমার ফুপি এসেছেন, আমি তার সাথেই সময় কাটাবো। আর আমার ফুফাতো বোনও এসেছে। এটা কোনো কারণ হলো? পড়ালেখা এমন ফাঁকিবাজি করলে লাভ কিছুই হবে না। মেজো আপু স্ট্রিক্ট পারসন, আই থিঙ্ক সে এসব টলারেট করবে না। তার মানে যেতেই হবে? আমার তো মনে হয় যাওয়া উচিত, তোমার নিজের জন্যই। ওকে, তাহলে যাব। জাঙ্কুক এবার মৃদু হাসে। তেরে হাসি অদ্ভুতভাবে খুব ভালো লাগছে, কেমন যেন টানছে। তে বাই বলে দ্রুত পা চালায়। এই লোকের আশেপাশে থাকতে এমন লাগছে কেন? কই, গতকালও তো এমন লাগেনি, বরং তাকে অপমান করায় ধরে পিটাতে মন চাইছিল। আশ্চর্য। রাতের বেলা তেদের বাসায় ভীষণ মজা হলো তের ফুফাতো বোন জেনির সাথে। তারা সমবয়সী, তাই তাদের বন্ডিংও অনেক ভালো। পরের দিন জাঙ্কুকদের বাসায় দুপুর বেলাতে নিজের সাথে জেনিকেও নিয়ে যায়। জেনির বাসাটা ঘুরে দেখতে ইচ্ছে হচ্ছিল বলেই তো পুরো বিল্ডিং ঘুরিয়েছে। এখন বাকি জাঙ্কুকদের ফ্ল্যাট। তেমা, তুমি এসেছো? ওটাকে? আমার ফুফাতো বোন আন্টি। একা একা ভালো লাগছে না ওর, তাই সাথে নিয়ে এলাম। বাহ, বেশ ভালো করেছো মা। বসো বসো, আমি আজকে পুডিং বানিয়েছি, খেয়ে যাবে কিন্তু। না না আন্টি, অন্য কোনো দিন, আজকে না। কেন না? তোমার বোনকে নিয়ে এসেছো, খালি মুখে আমি কিভাবে তোমাদের যেতে দেই? ও তো প্রথমবার এলো, কিছু একটু খেতেই হবে। না আন্টি, অন্য কোনো দিন। আমি তো শুধু আপনাকে দেখাতে এনেছিলাম। আমার হাতের পুডিং খেতে চাইছো না, তাই তো তে? ছি ছি আন্টি, কি বলছেন আপনি? তেমন নয়, আসলে বাসায় অনেক কাজ আছে। 10 মিনিট বসলে কিছু হবে না, আমি আসছি। বলেই চলে গেল। কিছুক্ষণ পরে শুধু পুডিং এর কথা বলে সাথে আরো অনেক হাবি জাবি এনে টেবিল ভরিয়ে ফেললেন জিন।
তে অনিচ্ছা সত্ত্বেও পুডিং মুখে তুলল। জেনি সব কিছু তৃপ্তি করে খাচ্ছে আর পুরো বাড়িটা মন ভরে দেখছে। এত সুন্দর বাড়ি ও আর আগে দেখেনি। তা দেখে তের ইচ্ছে করছে দুইটা ঠাসি চড় মেরে দিতে। বেয়াদব মেয়ে একটা, আর এমন ভাবে খাচ্ছে যেন জীবনেও খায়নি। তাদের আলাপের মাঝেই সেখানে জাঙ্কুক এসে উপস্থিত হলো। তার পরনে ফর্মাল স্যুট, অফিস থেকে এসেছে। কি হলো জাঙ্কুক, আজ যে এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, আসলে বাবা নাকি কিসের হিসেবের খাতা রেখে গেছে, সেটা নিতে এলাম। বলো, তুমি নাকি চেনো লাল রঙের খাতা? ও হ্যাঁ, সকালে দিবে বলেছিল, আমি দিয়েছি তবু ভুলে গেছে। এই লোকটা আমাকে জানিয়ে মারলো। মেরেছে কোথায় মা? তুমি আমাদের বাবা ছেলেকে এমন করে কথা কেন বলো সবসময়? তোমরা যে সাধু তাই জন্য বাবা। যাই হোক, তুই একটু এখানে বসে থাক, আমি নিয়ে আসছি। আচ্ছা, জলদি করো, মিটিং আছে। জিন চলে যেতেই জাঙ্কুক সোফায় বসে, আর তখন চোখ যায় সামনের সোফায় বসে থাকা তে আর জেনির দিকে। জেনি তো সে কখন খাওয়া থামিয়ে দিয়েছে, জাঙ্কুকের দিকে এক ধ্যানে তাকিয়ে দেখিয়ে চলেছে। জাঙ্কুক কিছুটা বিব্রত হলো। তেকে বলল, তুমি কখন এলে? একটু আগে ভাইয়া। ও আচ্ছা, উনিকে? আমার কাজিন। সেম এজ ভাইয়া, আপনি করে বলা লাগবে না, এটা ভদ্রতা। আচ্ছা ভাইয়া, আমি আসছি। তোমরা কি আমাকে দেখে উঠে যাচ্ছ? তোমরা বসো, আমি তো বেশিক্ষণ থাকবো না। না ভাইয়া, আসলে আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে, কাজ আছে। তুই কি যাবি নাকি এখানে থাকবি জেনি? উঠ বলছি। তে দ্রুত হেঁটে চলে এলো বাহিরে। জেনি যে জাঙ্কুকের দিকে ওভাবে তাকিয়ে থেকেছে তা মোটেও ওদের পছন্দ হয়নি। তে চোখ মুখ কুঁচকে বসে আছে। জেনি আর ফুপি একদিন থাকবে যদিও বলেছিল, এখন বলছে এক সপ্তাহ থাকবে। ফুপিরা থাকবে, এটা বেশ আনন্দেরই কথা। তবে আসল কথা হলো, জেনি নাকি জাঙ্কুককে বেশ পছন্দ হয়েছে, লাভ এট ফার্স্ট সাইট। এখন জেনি থেকে গুরু দায়িত্ব দিয়েছে, জাঙ্কুকের হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি তাকে এনে দিতে হবে। এসব শুনে তের শরীরটা জ্বলে যাচ্ছে, ওইসব সহ্য করতেই পারছে না। কেন জানি প্রচন্ড রাগ হচ্ছে। বিকেলে জেনি ঘুমিয়ে পড়েছিল, তাই তে শান্তি মতো জাঙ্কুকদের বাসায় আসে। কারণ জেনি বারবার বলছিল সে নাকি বিকেলে তার সাথে আরো একবার যাবে। তে জাঙ্কুকদের বাসায় এসে আজ অবাক হলো, রোজকার মতো জিন আজকে নেই। তে চুপচাপ পড়ার রুমে গেল, সেখানে তার ম্যামও নেই। তের একটু ঘটকা লাগলো। ঠিক তখনই রুমের মধ্যে হুড়মুড় করে 3 বোন ঢুকে পড়ল। তে জিমিন আর আয়ুকে তো চিনে, তবে লিসা তাকে তো চিনে না। আরও এমনভাবে রুমে আসলো মনে হচ্ছে তেকে দেখার জন্য অপেক্ষায় ছিল। তুমি তে তো, তাই না? জি আপু। ভালো আছে তো তে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা তে, বাসার সবাই ভালো আছে তো? জি আপু, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আচ্ছা তে, তুমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার? হ্যাঁ আপু। প্রস্তুতি কেমন? সামনেই তো এইচএসসি পরীক্ষা। জি আপু, মোটামুটি ভালো। মোটামুটি হলে চলবে না তে, ভালো হতে হবে। আমাদের জাঙ্কুক অলওয়েজ ভালো প্রস্তুতি নিত প্রত্যেকটা পরীক্ষায়। আচ্ছা আপু। তের এবার বিষয়টা কেমন জানি লাগলো। এরা সবগুলো বোন, শুধুমাত্র আয়ু ম্যাম ছাড়া 2 জন কেমন কেমন অদ্ভুত প্রশ্ন করে, পাত্রী দেখার মতো। বিষয়টা সন্দেহজনক। আর ওই জাঙ্কুকে কেন বা টানলো? আয়ু ইশারা করতেই সবাই রুম থেকে চলে গেল। এবার আয়ু পড়ানো শুরু করলো। আয়ু আজ একটু বেশি সময় পড়িয়েছে, কারণ কালকে তের কলেজে পদার্থ বিজ্ঞানের উপর এক্সাম আছে। আজকের মতো এনাফ, রাতে আর বেশিক্ষণ জাগবে না। 8টার মধ্যে খেয়ে 10টায় ঘুমোতে যাবে, আর ভোরবেলা উঠে পড়াশোনা করবে, বুঝেছ? জি ম্যাম, আমি আসছি। ঠিক আছে, পড়াগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে ম্যাম। এই তে, তোমার পড়া শেষ হয়ে গেছে না? চলো তো আমার সাথে। কোথায় আপু, কিছু বলবেন? না বলবো না, কিছু দেখানোর আছে, আসো। তে দেখলো তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আয়ু ম্যামের পাশের রুমে, মানে তাদের আদরের ভাই জাঙ্কুকের রুমে। রুমে প্রবেশ করতেই এসির ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে দিল আলতোভাবে। এসি তার সত্যি অসহ্য লাগে। তে রুমে ঢুকে লজ্জা পেল, কারণ রুমে সবাই ছিল। তে মা, তখন চলে কেন গেলে? কিছু খেলেও না? কাজ ছিল আন্টি, আর আমি তো পুডিং খেয়েছিলাম। তাছাড়াও বাসায় মেহমান এসেছিল। আছে এখনো? জি আন্টি, আমার ফুপি এসেছেন, থাকবেন কিছুদিন। বেশ ভালো তো। আচ্ছা শোনো তেমা, আমাদের বাসায় আসতে বলবে কেমন? আর আমিও ভাবছিলাম যে সময় করে একটু যাব তোমাদের বাসায়।
আচ্ছা আন্টি, যাবেন কিন্তু। এই তে, এসব রাখো তো, এদিকে আসো। দেখো, লিসা আপু তোমার জন্য কত কিছু এনেছে। কথাটা শুনে তের চোখ কপালে। লিসা আপু তার জন্য আবার কি আনবে? কেনই বা আনবে? ব্যাগ খুলে দেখাবি তা না, শুধু মুখেই বলছিস। দেখি ব্যাগটা আমাকে দে, আমি দেখাচ্ছি সবকিছু। কালো রঙের ছোট্টখানি একটা ট্রলি। তে উৎসুক হয়ে চেয়ে আছে সেদিকে। ট্রলি থেকে কি বের হয় কে জানে। লিসা ট্রলি খুললো। দেখতে ছোট হলেও ভেতরে বেশ কিছু জিনিস ঠাসা। তে দেখলো প্রথমে চকলেটের বক্স। ও খুব খুশি হলো। চকলেটগুলো নামিয়ে একটা শপিং ব্যাগ বের করা হলো। শপিং ব্যাগটা লিসাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও তে, তুমি খুলে দেখো। তে বই খাতা বিছানার এক পাশে রেখে ব্যাগের ভেতর থেকে একটা জামা বের করলো। গ্রাউন, নেভি ব্লু রঙের, ঝিকঝিক করছে একটা সুন্দর গ্রাউন। তে শখ খেয়ে গেল, এত দামি একটা গ্রাউন। যদিও তার সামর্থ্য আছে এমন কিনে পড়ার, তবে এটা তাকে গিফট করা হয়েছে। তাও আবার এমন কেউ গিফট করেছে যার সাথে তার আগে থেকে পরিচয় ছিলই না কখনো। তে কিছুটা লজ্জিত হলো আর বলল, আপু, এসবের কি দরকার ছিল? দরকার অদরকারের কথা আসছে কেনতে? আমি কি তোমায় গিফট দিতে পারি না? তাছাড়াও কেউ কিছু দিলে এমন মুখের উপরে মানা করাও ঠিক না। এটা কিন্তু ব্যাড ম্যানার্স। তোমরা কি এভাবে কথা বলে যাবে? বাকি জিনিসগুলো দেখবে না তে? দেখি দেখি। জিমিন এবার নিজে অন্যান্য প্যাকেট আনবক্সিং করলো। একটাতে ছিল হাই হিল, খুব সুন্দর, একদম গ্রাউন্ডের সাথে ম্যাচিং করা। তে, একটু পরে দেখো তো। দেখি, পায়ে দিয়ে দেখো আমাকে, সাইজে ঠিক হয় কি না। ঠিক আছে আপু, দেখুন তো কেমন। বাহ, দারুণ তো, একদম পারফেক্ট। তবে তে, এই গ্রাউন্ডটা কিন্তু আমাকে পরে দেখাবে, ঠিক আছে? জি আপু, দেখাবো। ভেতরে আরো কিছু জিনিস আছে, বাসায় গিয়ে দেখে নিও। আর তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আপু, সবগুলো ভীষণ সুন্দর। ধন্যবাদ আপু। তে বেশ খুশি হয়েছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। জাঙ্কুক একবার তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। পরের দিন তে হাঁটতে ছাদে গেল। এমন সময় দেখলো ছাদে সুইমিং এ জাঙ্কুক সাঁতার কাটছে। তে দেখেই চমকে গেল। শরীরের একটা ট্রাউজার ছাড়া আর কিছুই নেই। এক নজরে তাকিয়ে আছে তে। কি ব্যাপার, তুমি এই সময় এখানে? হ্যাঁ মানে ভাইয়া, আমি তো মাঝে মধ্যেই আসি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তাহলে চলে যাচ্ছি। কেন? না মানে আপনি তো গোসল করছেন। আমার গোসল করার হলে আমি নিজের ওয়াশরুমে করবতে। আমি আসলে সুইম করতে এসেছিলাম, তুমি চাইলে থাকতেই পারো। এনিওয়ে, সুইম করতে জানো? এই রে, এখন কি বলবো? যদি বলি জানি না, তাহলে তো বলবে এত বড় মেয়ে সাঁতার জানে না। ইস, তখন তো বেলজ্জায় পড়তে হবে আমাকে। হ্যাঁ বলে দেব? কি হলো, কি ভাবছো? সাঁতার জানো? হ্যাঁ 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 ভাইয়া, বেশ ভালো সাঁতার জানি আমি, অনেক ভালো সাঁতার পারি জানেন। আমাদের পরিবারে তো আমি সবাইকে সাঁতার শিখিয়েছি। আমি পারি, খুব ভালো সাঁতার কাটতে পারি। বাহ, বেশ ভালো। মাঝে মাঝে এসে সাঁতার কাটতে পারো? হ্যাঁ, আপনার সাথে? হোয়াট? আমার সাথে কেন হবে? আমার সাথে নয়, আমি সেটা বোঝা নিতে। মানে তুমি নিজে একা অথবা ফিমেল কারোর সাথে? ও ও হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পেরেছি। তে, কি যে বলিস না তুই। যাই হোক ভাইয়া, আমার না বাসা যেতে হবে, আমি তাহলে যাই। ওকে, যাও। তে চলে আসতেই টাইলসে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানিতে পা পিছলে ধরাম করে পুলে পড়ে গেল। পড়তে পড়তেই বলল, ভাইয়া, আমি না সে সাঁতার জানি না, আমি মিথ্যে বলেছি, আমাকে বাঁচান। হোয়াট, লাইক সিরিয়াসলি? ওকে ওকে, ওয়েট দে, ভয় পেও না, আমি আছি। জাঙ্কুক মুচকি হেসে তেকে কোলে নিয়ে উপরে এলো। তের চোখ মুখ ভয় শুকিয়ে গেছে আর পানিতে পুরো শরীর ভিজে গেছে। জাঙ্কুক কেন জানি অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সত্যি মেয়েটা ভীষণ সুন্দরী। তে আর চোখে জাঙ্কুককে দেখছে। ও যে এখনো জাঙ্কুকে ঝাপটে জড়িয়ে আছে। এভাবে কত সময় ধরে রাখবে? সরি সরি ভাইয়া। সরি? হোয়াট সরিতে? সাঁতার না জানলে মিথ্যে কেন বললে? না মানে ভেবেছি আপনি বোকা বলবেন, তাই আর কি। লাইক সিরিয়াসলি? এই না তুমি বাড়ির সবাইকে সাঁতার শিখিয়েছ? জাঙ্কুক, তোর ফোন বাজছে। আরে তে, তুমি এখানে এভাবে? ওর পা স্লিপ কেটে পড়ে গেছে। হ্যাঁ, সেটা আমি ওর কাছ থেকেই জানবো জাঙ্কুক।
তুই চুপ কর। তে বলো তো কি হয়েছিল? উনি সত্যি বলছেন আপু, আমি পা পিছলে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তবে তোমার তো সর্দি লেগে গেছে। হুম। জাঙ্কুক তুই বাসায় যা, আমি ওর কাছে আছি। জাঙ্কুক আর দাঁড়ায় না, সে নিচে চলে গেল তার বাথরুম গায়ে দিয়ে। বাসায় চলো, আমি তোমাকে নিয়ে যাই। আপু, আম্মুকে বলবেন না যে উনি ছিল প্লিজ। উনিকে? ওই যে আপনার ভাই। জিমিনের এত হাসি পাচ্ছে কথাটা শুনে কোনো মতে হাসিটা চেপে রেখেছে। কিভাবে বলছে যে উনি আপনার ভাই? মনে হয় ভাইয়ের নতুন বউ ভাই কথা বলছে এমন করে। না না, বলবো না। আম্মু যদি বলে যে আমাকে কে তুলেছে তাহলে কি বলবেন? বলবো যে আমি তোমার হাত ধরে টেনে উঠিয়েছি, তুমি ওয়াল ঘেঁষে পড়ে গিয়েছিলে, সাইড হওয়াতে আমি টেনে তুলতে পেরেছি। হ্যাঁ আপু, এইটা ভালো আইডিয়া। তুমি না থাকলে কি হতো বলো তো মা? এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। চিন্তা করবেন না আন্টি, তে একদম ঠিক আছে। আমাদের বাসায় কিন্তু যাবেন, আমি আসছি। আরে বসো বসো, কিছু খেয়ে যাও। আর আমি তোমাদের বাসায় কি করেই বা যাব বলো মা? সময় কোথায় হয় বলো? দুটো বান্ধব নিয়ে আমি পাগল হয়ে যাই। সমস্যা নেই আন্টি, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। বিয়ে হবে কিনা সন্দেহ আছে, এ মেয়ে যে অরুণচণ্ডী। হবে হবে, দেখা গেল আপনার মেয়ের অনেক ভালো জায়গায় বিয়ে হবে। তা আন্টি, মেয়ের বিয়ে দেওয়ার প্ল্যান আছে? না মা, মেয়ে তো অনেক ছোট, সবে কিশোরী। আর তাছাড়াও আমার এই একটাই মেয়ে, দূরে পাঠালে থাকবো কিভাবে? বিয়ের কথা এখন আমরা ভাবি না, তবে প্রস্তাব আসে, ওর বাবা মানা করে দেয়। বুঝলাম। আচ্ছা আন্টি, কাছে থেকে আসলো মানা করবেন? এবারে রোজ সন্দেহ দৃষ্টিতে তাকাই। জিমিন হেসে ফেলল। রাতে খাবার খেতে যখন সবাই টেবিলে বসে তখন জিমিন সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই একটা কথা শোনো, আজকে না আমি জাংকুকের বিয়ের পাকা কথা ঠিক করে এলাম। জিমিন আপু, কি বলছো তুমি? ঠিকই তো বলেছে, বিয়ে করবি না? কত বয়স হলো বলতো? আমার মা একার কয়দিন থাকবে? একা কোথায়, জিমিন আপু তো আছেই। জিমিনের তো আগামী 2 মাসের মধ্যেই বিয়ে, তখন তো চলেও যাবে। আসা যাওয়া তো থাকবে সবার, তাই না? আসা যাওয়া আর থেকে যাওয়া এক হলো, বিয়েটা এবার করে নে জাঙ্কুক। আপু তুমিও? আমার বিয়ের জন্য সবাই উঠে পড়ে লেগেছে কেন? একমাত্র ভাই আমাদের, আবার কবে আসবো কে জানে। বাচ্চা মারার কথাও তো বলা যায় না। আমি চাই আমার দেশে থাকাকালে যেন তোর বিয়েটা হয়ে যায়। আই এম নট ইন্টারেস্টেড আপু। সেটা 4 বছর আগে থেকে বলে আসছিস। এই জাঙ্কুক, তোর কোনো সমস্যা আছে নাকি রে? আমাদের বলতে পারিস, লজ্জা কিসের? ভাগ্যিস খাবার টেবিলে বাবা নেই, তিনি 8টায় খেয়ে 10টায় ঘুমিয়ে পড়েন। অপ্রীতিকর অবস্থা থেকে সে বেঁচে গেল, তবে খুব একটা লাফের লাভ হলো না। 3 বোনে মিলে হেসেই যাচ্ছে, কি একটা অবস্থা। স্টপ ইট গাইস, হাসছো কেন তোমরা? জাঙ্কুক, রাগ করছিস কেন বলতো? সমস্যা আছে? থাকলে বল, আমার একটা ভালো ডাক্তার ছেলে ফ্রেন্ড আছে, এই টপিকে তার ভালো আইডিয়া, সলিউশন দিতে পারবে। সে ডাক্তারটাকে? তোমার বয়ফ্রেন্ড সুগা ভাই নয় তো? ও আমার ফিয়ন্সে জাঙ্কুক, বয়ফ্রেন্ড বলিস কেন? আগে তো সেটাই ছিল, তাই বললাম। জাঙ্কুক খাওয়া শেষ করে উঠে গেল। এই 3 বোন তাকে ভীষণ জ্বালায়, ভীষণ। ওইদিকে তেল সেদিনের সর্দির সাথে সাথে আরেকটা নতুন অসুখ হলো। সে জাঙ্কুকের প্রতি দুর্বলতা অনুভব করে। জাঙ্কুকে দেখলে তার বুক কাঁপে, তাকে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কতবার চোরাচোখে তাকিয়েছে তার ঠিক নেই। আসতে যেতে তাকে যতবারই দেখে বুকের ভেতর ধুমধাম আন্দোলন চলে। আইমাম তো চলে গেছেন আরো আগেই। তবে লিসার্জিন একদিন টেদের বাসায় এসেছিল। টের মার সঙ্গে গল্প গুজব করে আবারও চলে গেছে। টেকে বলেছে যেতে, তবে প্রতিবারই জাঙ্কুকের কথা ভেবে লজ্জায় তার আর যাওয়াই হয় না। ইদানিং বাসা থেকে বের হলে টুকটাক সাজগুজো করে, বলা তো যায় না যে কখন দেখা হয়ে যায় জাঙ্কুকের সাথে। একদিন লিফটে দেখা হয়েছিল। জাঙ্কুকের পারফিউমে সে মাতাল করা ঘ্রাণে তের গান হারানোর মতো অবস্থাও হয়। জাঙ্কুক যখন তাকে দেখে এবং দেখে মৃদু হাসে, সে হাসি তের বুকে কামড় বসায়। কিসব উল্টাপাল্টা অনুভূতি। তের সারাক্ষণ জাঙ্কুকের কথাই মনে পড়ে, শুধু ওকে নিয়েই ভাবে। এরই মধ্যে পরীক্ষা শুরু হলো। খুব কষ্টে নিজের মনকে বুঝে সে পরীক্ষা দিয়েছে। এখন সে মুক্ত, তবে মুক্ত হলেও জাঙ্কুককে সবসময় দেখতে পায় না। তার ফ্রেন্ডের যখন এসব জানায় তখন তারা বলে, ইউ আর ম্যাডলি ইন লাভ উইথ হিম।
কথাটা শুনে তের মেরুদণ্ডে শীতল হাওয়ার স্রোত বইতে থাকে। সত্যি, কই সে তো জানে না হঠাৎ কখন কিভাবে হয়ে গেল। ওইদিকে জেনিরা চলে গিয়েছিল কিছুদিন পরেই, কারণ তারও এক্সাম ছিল। আজকে জিমিনের গায়ে হলুদ, পুরো বিল্ডিং এর সবাইকে ইনভাইট করা হয়েছে, তেরাও যাবে। অ্যাপার্টমেন্টের চারিধারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, নানা রঙের আলোকসজ্জার সহ রয়েছে বাহারি ফুলের মেলা। তে বারান্দা থেকে মুগ্ধ হয়ে সৌন্দর্য দেখেছে। জিমিন থেকে আরো আগে তাদের বাসায় যেতে বলেছে, তবে সে এখনো যায়নি। বর্তমানে বিছানার উপরে নিজের সব জামা কাপড় বিছিয়ে মুখ বেজার করে বসে আছে, কোনটা পরবে সেটাই ভেবে পাচ্ছে না। তার মন চাইছে জাঙ্কুকের সাথে ম্যাচিং করে কিছু পরতে। আচ্ছা, জাঙ্কু কি রং পরেছে? ওকে দেখা গেলে ভালো হতো, তবে ইদানিং তো ওকে দেখাই যায় না তেমন একটা। আজ দেখবে, আর সেই খুশিতে তুই দিশেহারা। হঠাৎ শুনতে পেল কিছু পুরুষ কণ্ঠ উচ্চস্বরে কথা বলছে। একটা তো জিংসুর কণ্ঠ, আরেকটা সেই কণ্ঠও তো কে চেনে। সে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ড্রয়িং রুমের পাশে তার রুমটা। তার দরজা থেকে দেখতে পেল জিংসু আর জাঙ্কুক কথা বলছে, হাতে বাক্স। জাঙ্কুক ভাই, এগুলো এখন এখানে রাখি, একটু পরে এসে নিয়ে যাব কেমন? হ্যাঁ, সেটাই ভালো হয়, এখন এখানে রাখো। আচ্ছা, তোমাদের বাসায় কেউ নেই? তে আছে বোধহয়, মা তোমাদের ওখানে গেছে ভাইয়া। আচ্ছা, তে যাবে না? আরে আর বইল না ভাইয়া, ওর তো সাজগুজি হয়নি এখনো, সে কখন থেকে সাজছে, শেষই হচ্ছে না। মেয়ে মানুষ বলে কথা। দুজনেই হেসে দিল। তবে এই যাত্রায় তে রাগ হলো না। অন্য সময় হলে সে সত্যি ঝগড়া করত। তবে সে এখন একটা জিনিস ভেবে খুশি যে জাঙ্কুক তার খোঁজ করছে, তার খোঁজ নিয়েছে। জাঙ্কুকের পরনে সাদার উপরে একটা সোনালী কারুকাজের পাঞ্জাবি দেখেছে। কে জানে তার এমন কোনো জামা নেই, তবু খুঁজে দেখছে যদি কিছু পাওয়া যায়। অবশেষে সে ক্ষান্ত হলো, তার এমন কোনো পোশাকই নেই। মন খারাপ করে সে বিছানায় বসে রইল, চোখ ছলছল করে উঠছে। তখনই মনে পড়ে তার মা কিছুদিন আগে একটা শাড়ি কিনেছে। শাড়িটি সোনালী রঙের, পুরোটাই পাথরের কাজ রয়েছে, খুব সুন্দর। তবে সে শাড়ি পরবে, এটা হয় নাকি? তার লজ্জা লাগে এমন শাড়িটাকে পরতে। এমন নয় যে সে শাড়ি কখনোই পরেনি, পরেছে, তবে বন্ধু মহলে পরেছে, এমন কোনো ফাংশনে পরা হয়নি। সে অপেক্ষা করতে থাকে কখন তার মা আসবে। সে এদিক সেদিক পায়চারি করতে থাকে। হঠাৎ করেই, এই দে, তুই এখনো তৈরি হোস নাই? তোকে সে কখন দেখলাম জামা কাপড় বের করতে, এখনো তোর এই অবস্থা? হ্যাঁ, তা অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কখন যাবি বলতো? জিমিনা তোকে সে কখন থেকে খুঁজছে, বলেছে তাড়াতাড়ি যেতে, আর তুই এখনো তৈরি হলি না। আম্মু, আমি পরার মতো জামাই পাচ্ছি না। কি, এত জামা তারপরে জামা পাচ্ছিস না? আরে না, সেটা না, আমার একটা কালার পরতে ইচ্ছে হচ্ছিল, তবে সেটা নেই। কি কালার বল আমাকে? ওই যে গোল্ডেন কালার। ও আচ্ছা, তো না থাকলে অন্যটা পর। না না আম্মু, আমি ওটাই পরবো। আচ্ছা আম্মু, তোমার একটা শাড়ি আছে না, ওই যে নতুন কিনেছিলে, গোল্ডেন কালার? ও হ্যাঁ আছে তো। তে, তুই শাড়ি পরবি? যদি তুমি দাও তাহলে পরবো। দিব না কেন, কি বলিস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি করে ব্লাউজ আর পেটিকোটা পরে নে, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। অতঃপর মা নিজের মেয়েকে অতি যত্নে শাড়ি পরিয়ে তৈরি করে দিয়েছেন। মেকআপটা নিজেই করলো, ভালো মেকআপ আসে, আর সাথে করে ম্যাচিং জুয়েলারি ছিল, সেগুলো পরেছে। তেকে দুর্দান্ত লাগছে, শাড়িটা বেশ সুন্দর। তে চুলে খোপা করেছে, এতে তাকে বেশ বড় বড় লাগছে। বাবা দেখে বলল, সোনামণি কি বড় হয়ে গেছো? বাবা তোমাকে আরো শাড়ি কিনে দেবে, তোমাকে শাড়িতে খুব মানায় আমার বাচ্চা। বাবা মাথায় টুকুস দিলেন। তে কিছুটা আবেগী হয়ে গেল। তারপর সবাইকে বিদায় জানিয়ে সে জিমিনদের বাসার উদ্দেশ্যে গেল। ওর বাবা মা সরাসরি নিচেই যাবে। হলুদের আয়োজন মাঠে করা হয়েছে। লজ্জার সংকোচ নেই তে পা রাখে জাঙ্কুক নামক মানুষটা রাঙি নাই। উফ, বাড়ি ভর্তি মেহমান, কি করবো এখন? ওরে আল্লাহ, তেয়াফা, আপনার কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার দেখেন মনে হয় নতুন বউ। আরে যিশু, তুইও না? আমার বউ তো মানে বলছিলাম যে তেমা তো লজ্জা পাচ্ছে, বল কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। এই, ওকে জিমিনার রুমে দিয়াই তো যা, ওরা ওর খোঁজ করছিল। জি আম্মা, আমি এখনই যাইতাছি। যিশুর সাথে যদিও তের আসতে বিরক্ত লাগছিল, তবুও কিছু বলল না। ওরা রুমে আসতেই, আরে তে, তুমি? ওয়াও, তুমি শাড়ি পরেছো, সো সুইট।
কি মিষ্টি লাগছে তোমাকে। আসো ছবি তুলি। আপু, বিয়েটা আমার, ও আমার সাথে তুলবে। তে, এসো আমার সাথে ছবি উঠাবে। উফ, এই মেয়েটাও না। ওয়েট, বাবা, তে, তোমার ড্রেস কোড তো আমাদের জাঙ্কুকের সাথে মিলে গেছে। সেও এই গোল্ডেন কালারই পরেছে, বাকি সবাই তো হলুদ আর টিয়া পরেছে। আমাদের ভাইটা ইউনিক তো, তাই ও গোল্ডেন পরেছে। তে এবার মুচকি হেসে সবার সাথে গল্প করে। কিছু সময় পরে জিমিনকে সুন্দর করে সাজিয়ে নিচে আনা হয়, সাথে তেও নিচে নামতে থাকে। হঠাৎ করে জাঙ্কুককে দেখতে পায়, আর বুকের ভেতরটাই তুলকালাম শুরু হয়ে গেল। কি, ভয় পেলে? না না। কাঁপছো কেন? কোথায়? এই যে, দেখতেই তো পাচ্ছি। কি? এই যে, তোমাকে দেখছি। তে লজ্জা পেল, তার বুকে ধরাম ধরাম করে বিট করছে। সত্যি সে কাঁপছে। জাঙ্কুক হেসে বলল, একা আছো যে, সাথে কেউ নেই? হ্যাঁ, আপুরা ছিল, আপুকে নিচে নিয়ে গেছে। ও আচ্ছা, জিমিন আপুকে হলুদ ছোঁয়াবে না? হ্যাঁ, আমি? তুমি। না, ওখানে অনেক মানুষ, যেতে ইচ্ছে করছে না। তে, এখানেও তো আশেপাশে অনেকেই আছে। জানি, তবে আচ্ছা ছাড়োতে, একটা কথা বলো তো। জি। তে, খোপা কেন করেছো? না মানে এমনি, ইচ্ছে হলো তো তাই। বাট আমার মনে হচ্ছে কাহিনী অন্য কোথাও। খোপা করলে তোমাকে বেশ বড় লাগবে, এ কারণে করেছো। না না, সেটা কেন করব? আমার মনে হলো শাড়ির সাথে ভালো মানাবে। আর তাছাড়াও চুল সামলানোর ঝামেলা অনেক। শাড়ি সচরাচর পরা হয়? না ভাইয়া, আগে কখনো এমন প্রোগ্রামে পরা হয়নি, এই প্রথম। এখন পরেছো কেন? এই রঙের জামা ছিল না তো, তাই মায়ের শাড়িটাই পরেছি। তোমার পছন্দের রং? সেরকম নয়, তবে ভালো লাগে। বুঝলাম। আমার কিন্তু বেশ পছন্দ। সবাই হলুদ পরেছে, তবে আমি আমার পছন্দেরটাই পরেছি। আর মেয়ে বলতে তুমি একাই এই কালারটা পরেছো। বেশ সুন্দর লাগছে। তে লজ্জা পেল, আর মাথাটা সাথে সাথেই নিচু করে ফেললো। তে, তোমার একটা ছবি উঠাই? হ্যাঁ, উঠাবো, শুধু একটা। থ্যাংক ইউ। তে বেশ অবাক হলো। জাঙ্কুক ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। আরে শালা বাবু, তুমি এখানে? কে? ওফ, সোগা ভাইয়া, তুমি? আমি। তোমার বোনের কাছে নিয়ে চলো তো, লুকিয়ে এসেছি। হলুদ সাজে বউটাকে দেখতে খুব ইচ্ছে করছে। ও গড, তুমিও না? ওয়েট, দেখছি কি করা যায়। এনিওয়ে, তে, ওটা সুগা ভাইয়া, জিমিনাপুর ফিয়ান্সে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি তে? বাহ, বেশ ভালো মানিয়েছে। ভাইয়া প্লিজ। থামাচ্ছেন কেন? কি মানিয়েছে ভাইয়া বলুন তো? না মানে তোমাকে এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে। ধন্যবাদ ভাইয়া। চলুন, আমি আপনাকে আপুর কাছে নিয়ে যাচ্ছি। ওকে, চলো, তবে সাবধানে, কেউ যেন না বোঝে। ওকে, এবার মাস্কটা পরে নিন। ওকে, ডান। তে সুগাকে নিয়ে আগালো। তের কাণ্ডে জাঙ্কুক না হেসে পারল না। হলুদে বেশ মজা হলো। সুগা ধরা পড়তে পড়তে কোনো রকমে বেঁচেছিল। তেকুক না থাকলে নির্ঘাত মান সম্মানের ফালুদা হতো। অনুষ্ঠান শেষে, দেখ দেখ, তুই আর তোর ভাই বলস যে তে নাকি পিচ্চি কিশোরী, জাঙ্কুকের সাথে যায় না, মানুষ কি বলবে। আর এদিকে মানুষরাই বলতেছে তাদের 35-এর কোঠার ছেলের সাথে বিয়ে দিতে এই মেরে। আমার ছেলে কি বুড়া? হ্যাঁ, সবে মাত্র 29-এ পড়েছে। কেউ তো আর শিশু না। শুনলাম 18-তে পা দিয়েছে। ও না না, শুনলাম 18 শেষ হয়ে গেছে। তোর সমস্যা কোথায় রে? 10 বছরের পার্থক্য কিছুই না আজকাল। তোর বাবা আমার 13 বছরের বড়। কই, আমি সংসার করছি না? আমাদের সংসার কি আগাচ্ছে না? দেখ, এসব ঢং বাদ দে। তোর ভাইরে বোঝা, আমি এই মেয়েরই ঘরে তুলমু। ওই চুন্নি আমারে বলে আমার ঘরে নাকি তুই আসবে না। ওরে আমি দেখাই দেব যে তেরে কিভাবে ঘরের বউ বানাইতে হয়। আফ মা, বাচ্চামো কেন করছো? আর আঞ্চলিক ভাষায় কথা কেন বলছো? এই, আমার মাতৃভাষায় আমি কথা কম, তোর কোনো সমস্যা আছে? আছে, এখন চুপ থাকো। তুই রাজি হবে কিনা সেটা ভেবেছো? ওরা আজকালের মেয়ে, পছন্দ থাকতে পারে। আমার চাঁদের মতো ছেলেরে রেখে আর কারে পছন্দ হবে? তুই চুপ থাক, বাবার ভাইয়ের মতো করস, যা দূর হতো। আই চলে এলো সেখান থেকে। তার ধারণা তার মা ভুল করেছে। তুই নিতান্তই বাচ্চা, আর তার ভাইয়ের তুলনায় অনেক ছোট। যদি তের মত থাকতো
তবে তারও সমস্যা ছিল না। এখন যেহেতু তের দিকটা জানা যাচ্ছে না, তাই চুপ থাকাই শ্রেয়। এদিকে জাঙ্কুক কেউ তো রাজি হতে হবে। সে বলেছে এত ছোট মেয়েকে বিয়ে করবে না। তাতে মা ছেলের এক অদৃশ্য দ্বন্দ্ব চলছে। এর যাতা করলে পিছিয়ে যাচ্ছে নামজন। জিন উঠতে বসতে তাকে বকাবকি করে, আর এটাই বলছে ছেলেকে সে কেন বোঝায় না। আজকে গায়ে হলুদে জিনের এক বান্ধবী তার ছেলের জন্য তাকে পছন্দ করেছে, তা নিয়ে জিন খেপেছে। সে চায় তে তার ঘরেই আসুক। বিয়ের দিন তে পড়ে পড়ে ঘুমোচ্ছে, কারণ গত রাতেতে অনেক রাত জেগেছে আর প্রচুর মজা করেছে। তার শরীরটা বেশ ক্লান্ত আর ঘুমও ভাঙছে না। 1.5 মাসে কখন থেকে ডেকে যাচ্ছে, তবু ওঠার নাম নেই মেয়েটার। লিসারও ডাকতে এসেছিল, তবুও তে ওঠেনি। ওইদিকে জিমিনের বিয়েটা শহরের সব থেকে বড় কমিউনিটি সেন্টারে হবে, তাই সকাল সকাল তাকে গোসল করিয়ে সেখানে নিয়ে গেছে সবাই। এদিকে তের মারাও সেখানে চলে গেছে। তের ঘুম ভাঙে দুপুর 2টায়। ঘুম থেকে উঠে বুঝতে পারে বাসায় কেউ নেই, সবাই তাকে ফেলে চলে গেছে। তের সাথে সাথে তার মাকে কল করে আর বায়না ধরে কেউ যেন এসে তাকে নিয়ে যায়। তের মা প্রথমে একটু ঝাড়ে দিয়েছিল, তারপরে বলেছে যে জিনসুকে পাঠানো যায় কিনা ভেবে দেখছে। তে এবার মন খারাপ করে সোফায় বসে আছে। হঠাৎ করেই কলিং বেলটা বেজে ওঠে। তে ভাবে যে তার ভাই এসেছে। তে দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলে চমকে যায়, কারণ দরজার পাশে জাঙ্কুক দাঁড়িয়ে। ফটাফট তৈরি হয়ে নাও তো, দেরি করবে না। হ্যাঁ। তৈরি হও, বিয়েতে যাবে না? হ্যাঁ, কিন্তু আপনি কেন এলেন? আমার মা পাঠিয়েছেন। তুমি নাকি ঘুমে ডুবেছিলে, তাই সবার সাথে যাওনি। এখন নাকি আবার যাওয়ার জন্য কান্নাকাটি করছো। তের একটু রাগ হলো। কই, সে তো একটু কান্নাকাটি করেনি। এটা নিশ্চয়ই তার মায়ের কাজ। তার মা হয়তো জাঙ্কুকের মাকে এমনটা বলেছেন। সে দরজা থেকে সরে এসে জাঙ্কুককে ভেতরে আসতে বলে আর নিজে তৈরি হতে চায়। প্রায় 1 ঘন্টা পরে তে তৈরি হয়ে বের হয়। অনেক ভেবে লিসার দেওয়া গ্রাউন্ডটা পরেছে আর সুন্দর করে সেজেছে। জাঙ্কুক এত সময় একা একা অপেক্ষা করেছে, বেচারা কিছু বলতেও পারেনি। তে বের হতেই এক পলক তাকেই চোখ ফিরিয়ে নিল জাঙ্কুক। তৈরি তো? আচ্ছা, তবে চাবি নিয়ে নাও। আর হ্যাঁ, আন্টি বলেছেন দরজা ভালো করে লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। চাবি নিয়ে সদর দরজায় লকটা করেই দুজনে বেরিয়ে পড়ে। জাঙ্কুক চুপচাপ, তবে তের কেমন কেমন লাগছে। লজ্জা লাগছে আর খুব খুশিও লাগছে। সে এখন চোখ তুলে যে একবার লোকটাকে দেখবে সে সাহসটাও পাচ্ছে না। গাড়িতে ওঠার পরেও দুজন চুপচাপই ছিল। গাড়ি যখন মাঝপথে, তখনই তুমি সবার সাথে গেলে না কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম কাতুরে তুমি? ঘুম যাবে নিয়ম করে, অনিয়মের ঘুম ভালো না। তে রাতে কি করো? হ্যাঁ, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো? না তো, আমার কোনো মোবাইল নেই। কি বলছো? আজকালকার ছেলে মেয়েদের তো এর থেকে পার্সোনাল ফোন থাকে। হ্যাঁ, তবে আমার নেই, পরিবার থেকে দেয়নি। আমারও দরকার পড়েনি, হয়তো সামনে দেবে। তাহলে তোমার দিন কাটে কিভাবে? আমার বই পড়ার অভ্যেস, সারাক্ষণ বই পড়ি। কেমন বই পছন্দ তোমার? উপন্যাস বেশি ভালো লাগে। হ্যাঁ, সেটাই তো ভালো লাগবে। উপন্যাসে শুধু প্রেম আর প্রেম। ভালো বই পড়বে তে। এই যেমন হডসনের বন্দুক বা অস্টিন ক্লেওনের স্টিক লাইক অ্যান আর্টিস্ট পড়তে পারো, বা দি মিরাকেল মর্নিং পড়তে পারো। মিরাকেল মর্নিং ছাড়া বাকি 2টা পড়েছি, ওইটা আমার সংগ্রহে নেই। আমার কাছে আছে, তুমি চাইলে নিতে পারো। বাবা, উনি খোঁচা মারা ছাড়াও কথা বলতে পারে? কি হলো, কি ভাবছো? না, কিছু না। আচ্ছা, একদিন নিব তাহলে। এসে পড়েছি, গাড়ি থেকে নামো। আচ্ছা। তেমা, এসে গেছো? এত দেরি কেন করলে বলো তো? আমাদের বুঝি আপন লাগে না, তাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমার এত গফিলতি করতে হলো? না না আন্টি, এমনটা না। আপন পরের কি আছে মা, প্রসঙ্গ যখন ঘুমের তখন আর কিছুরই প্রয়োজন পড়ে না। কি বলতে, ঠিক তো? আজব, আপনি এভাবে কেন বলছেন? আমি তো ভুল করে ঘুমিয়ে গেছিলাম। দেখুন আন্টি কেমন করছে। জাঙ্কুক, মেয়েটার পেছনে কেন লাগছিস? কি মিষ্টি লাগছে বলতো মেয়েটাকে, একদম রাগাবি না। এসে গেছিস? আমি তো তোকে দেখে প্রথমে চিনতেই পারিনি। এই গ্রাউন্ডে চেনাই যাচ্ছিল না। বেশ ভালো লাগছে। সত্যি তেমাকে বেশ ভালো লাগছে, একদম লক্ষ্মী মেয়েটা। হ্যাঁ ভাবি, যা বলেছেন। মেয়েটা যে আমার, আমি যেমন সুন্দরী তেমনি আমার মেয়েটাও সুন্দরী। যাই হোক, যা গিয়ে ধীরে সুস্থে খেতে বস। জাঙ্কুক বাবা, তুমিও বসো। চিংড়ির প্রিপারেশনটা বেশ ভালো হয়েছে, কি বলেন ভাবি?
চিংড়ি আর কোথায় খেতে পারলাম বলুন ভাবি? অ্যালার্জির জন্য কেউ খেতেই দিল না, সেটা ছিল এক কষ্ট। এখন আপনি মনে করি আর এক কষ্ট দিলেন, ডবল কষ্ট। কথাটা শোনা মাত্রই তে খিলখিল করে হেসে দিল। জাঙ্কুক শুধু তার দিকে সে সময় এক পলক তাকিয়েছে। কি মিষ্টি লাগছে মেয়েটাকে তার কাছে। ইয়নমিনের ফটোগ্রাফি চলছে, তাই তে আপাতত সেখানে গেল না। তে, কি প্রিটি লাগছে তোমাকে। হ্যাঁ, আর এতক্ষণ কোথায় ছিলে? আসো ছবি তুলবো সবাই। কিন্তু আপু, আমি? হ্যাঁ তুমি, আসো আসো। আর আমি ভাবতেও পারিনি তে এত ভালোভাবে গ্রাউন্ডটা শ্যুট করবে, দারুণ মানিয়েছে। ধন্যবাদ আপু। ওয়েলকাম। এই জাঙ্কুক, এইদিকে আয় তো, সবার ছবি উঠিয়ে দে। ওকে দিচ্ছি। আরে শালা বাবু, সেলফি তুলো যাতে তোমাকেও দেখা যায়। ও আচ্ছা, ওকে। তে তাকাও তো, একটু হাসো এবার। এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমরাই তো। নাকি জাঙ্কুকের সামনে আসতে লজ্জা লাগছে? হ্যাঁ। এই কথা শুনে জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এতে লজ্জা পেয়ে তে মাথা নুয়ে ফেলে। ছবিটা সেভাবেই উঠলো। কি লজ্জা মাখা মুহূর্ত। লজ্জা মাখা মুখ নিতে নিচে তাকিয়ে আছে, আর জাঙ্কুক সেদিকেই তাকিয়ে। সময় নিজ গতিতে আগাচ্ছে। জিমিনের বিয়ের পরে সে আর এখানে থাকে না। তেরো ফাইনাল পরীক্ষা শেষ, এখন অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়েছে। পড়াশোনায় ব্যস্ত সে। আর এই ব্যস্ততার মাঝেই জাঙ্কুককে নিয়ে কল্পনা জল্পনা তার। ও কিছু কিমের ওকে দেখতে থাকে। আজ ভাগ্যক্রমে লিফটে ওদের আবারও দেখা। তে তুমি, কি খবর বলো তো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। খবর মোটামুটি ভালো ভাইয়া। দেখা না যাওয়ার কারণ এখন আমি ভীষণ ব্যস্ত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার এটা বলো, কি নিয়ে ব্যস্ততা? অ্যাডমিশনের কোচিং করছি। ও আচ্ছা, মেডিকেল? মেডিকেলেই। কি আর করবো বলুন, মেডিকেলে যেতে হয়েছে। মনে হচ্ছে তুমি কিছুটা আপসেট হয়ে পড়েছে কথাটা বলাই। না আসলে হ্যাঁ, মানে বাবার চাপে পড়ে করতে হচ্ছে। আমি জানি ওসব মেডিকেল কলেজ আমার জন্য না। তাই? তবে কোনটা তোমার জন্য? আমার জন্য কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, ডিসি চত্বর, এইসব সুন্দর স্থানগুলো। ও আচ্ছা, ঢাবি? ঢাবি। ওয়েল, আমি মনে করি যা মন চাই তার পেছনে ছোটা বেস্ট হবে। আফসোস বোঝো তোতে, একটা যন্ত্রণা হলোই আফসোস। আজ অন্যের জন্য নিজের ইচ্ছাকে মাটি চাপা দিলে কাল যখন সেই ইচ্ছাটা পূরণ হবে না তখন কি করবে? আমি একটা বই থেকে এটা শিখেছি যে কখনো একটা স্বপ্নের জন্য অন্য স্বপ্নটাকে ছেড়ে দিও না, কারণ অপশন থাকা দরকার। যখন তোমার স্বপ্ন বেশি থাকবে তখন তুমি সেই উদ্যমে চলবে। এটা না হলে তো ওটা হবে, তাই না? একটার পেছনে বসে থাকলে সেটা হবে না, আর যেটা ইচ্ছাতে ছিল সেইটা হবে না। কারণ ওই যে আফসোস আর ভাবতে ভাবতে জীবনটা পার করে বসবে। ভাবনাটা কেমন বলি শোনো, ভাবনাটা হলো এমন যে এই যে বাদ দিলাম, পরে যদি আফসোস করি, এমনটাই। মানে তোমার কাছে মনে হচ্ছে তুমি আফসোস করবে, কিন্তু তুমি অলরেডি আফসোস করছোই। আর একটা ব্যাপার হলো যে এটা তোমার নিজের ইচ্ছা নয়, নিজের স্বপ্ন নয়তে নিতান্তই চাপে পড়ে এটার পেছনে সময় ব্যয় করছো। তাতে তোমার এটার প্রতি অনীহা কাজ করবে। তুমি ইচ্ছা করে এটার মধ্যে নিজের সর্বোচ্চ চেষ্টা তো দূরে থাক, সর্বনিম্নটাও দিতে পারবে না, এখানেও লস। আর মেডিকেলের সেকেন্ড চান্স আছে, তবে ঢাবিতে নেই। আমার মনে হয় তোমার মাইন্ড সেট আপ আরও স্ট্রং করতে হবে। তোমাকে এটা শিওর হতে হবে যে তুমি করবে কি। প্রথমে তোমার লক্ষ্য থাকবে নিজের পছন্দের জিনিসটি হাতে তুলে নেওয়া, তারপর সলিউশন এমনি পেয়ে যাবে। কিছু করার আগে কিছু ভাবতে হবে। আমার মনে হয় তোমার আয়ুমিস তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। হাতে সময় কম, তাই যা করার দ্রুত করবে। কথা বলতে বলতে তাদের লিফট যে কখন থেমে গেছে সেই খেয়ালই ছিল না। তে খুব মন দিয়ে ওর প্রত্যেকটা কথা শুনেছে। তার কাছে এই মুহূর্তে জাঙ্কুককে দুনিয়ার সবচেয়ে ভালো মনের মানুষ বলে মনে হচ্ছে। জাঙ্কুক চলে গেল। সে কেবল তার যাওয়ার পানি চেয়ে রইল। এই যার কোনো নিঃশেষ নেই। তে মনে মনে ভেবে নিয়েছে এবার তার ইচ্ছা মতোই আগাবে। আইমামের সাহায্য নিয়ে তার বাবাকে রাজি করাবে। তে আপু, এসেছো? হাসলাম। একটা ধামাকা হয়েছে, বুঝলে? কি হয়েছে রে, বলতো আমায়। তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মনে হচ্ছে এবার তোমার বিয়েটা হয়ে যাবে। মানে? ফাজলামি করিস না জিংসু। সত্যি বলছি আপু। মানেটা কি জিংসু? তুই মজা করছিস না তো?
একদমই না, আমি সেই মুডে নেই। আমার হজম করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে বিয়ে কেন? হুম, এটাতে হজমের কষ্ট হওয়ার কিছু নেই। বিয়ের প্রস্তাব আসতেই পারে, তবে আসল হজম না করার ব্যাপারটা হলো পাত্র, যার থেকে প্রস্তাব এসেছে। কি বলছিস কি তুই? পাত্রের মধ্যে কি কোনো সমস্যা? তাহলে বিয়েটা ক্যান্সেল করে দেব? মানে আমার কাছে সুযোগ আছে বিয়েটা ক্যান্সেল করার? আরে না, পাত্র ফার্স্ট ক্লাস। আর তুমি কি ক্যান্সেল করবে? পাত্র যদি জানে যে তোমার সাথে বিয়ে, তাহলে হয়তো সে নিজেই ক্যান্সেল করে দিতে পারে। কারণ আমি মনে করি যে পাত্র, তোমার কোনো যোগ্যতাই নেই সে পাত্রকে বিয়ে করার। শোনো, আমি তো ভাবছি ওইরকম একটা মানুষের জন্য তোমার মতো মেয়েকে কেন নির্বাচন করলো। কি একটা অবস্থা! কথা না পেঁচিয়ে বল সে কে? তুই চিনিস তাকে? মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বল, কে রে? তাড়াতাড়ি বল না। চিনিস তুই? হ্যাঁ, চিনবো না কেন? উপরতলার জাঙ্কুক ভাই, তোমার ম্যামের ভাই। তে এবার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলো। জাঙ্কুকের থেকে প্রস্তাব? কিভাবে সম্ভব? কি হলো, খুব খুশি হলো বুঝি? এত খুশি হয়ে লাভ নেই, একটা গড়বড় হয়ে গেছে, বুঝলে আপু? মানে কিসের গড়বড়? মাতে তোমাকে বিয়ে দিবে না। কি? কেন বিয়ে দিবে না? না মানে বলছিলাম যে, এই জিংসু, তুই হঠাৎ করে আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? তোর আর কোনো কাজ নেই না? তোমার রুমটা আমি স্টুডিও বানাবো ভাবছিলাম, তুমি থাকতে তো আর সেটা হচ্ছে না। দিব এক থাপ্পড়, যা এখান থেকে। যাচ্ছি, বসে থাকার ইচ্ছে নেই। তোমাকে জানাতে এসেছিলাম যে জেনি আপু আসবে দুপুরে, তোমার জায়গা বিয়েটা সে করবে, বুঝলে? মানে মানে আর কি, তুমি তো বলে চলে যেতে, চলে যাই, তুমি অন্য কারোর কাছ থেকে জেনে নিও। আরে প্রিয় ভাইটা আমার, রাগ করছিস কেন? বল না। কি বলবো? বিয়ের ব্যাপারেই বল। আসলে ফুপু জেনির বিয়ে দিবে ভাবছেন। মা ফট করে বলল, জাঙ্কুক ভাইয়ের জন্য বলে দেখলে কেমন হয়। তাই এখন ফুপুরা আসবে, জাঙ্কুক ভাইদের বাসায় মা যাবে, কথা বলবে জেনি আপুর ব্যাপারে। কি? এটা কিছুতেই হতে পারে না। জেনি রাজি? ও মা, রাজি মানে? সে তো মহা খুশি। জাঙ্কুক ভাই যে সুন্দর, রাজি না হয় উপায় আছে? তের কলিজা চলে যাচ্ছে, হিংসা হচ্ছে ভীষণ। তের সবচেয়ে বেশি রাগ হচ্ছে তার মায়ের উপরে। জেনির মা যদি মেয়ের বিয়ে দিতে পারে, তাহলে সে কেন পারবে না? বয়সে দুইটাই সমান। তের ইচ্ছে করছে কেঁদে কুটে সারা বাড়ি ফাটিয়ে দিতে। তে, টিফিন বক্সে খাবার রেখেছি, ওটা একটু জাঙ্কুকদের বাসায় দিয়াই তো মা। কেন? খাবার পাঠানো হচ্ছে কেন হঠাৎ? অত কিছু তোর বুঝতে হবে না, যা তুই গিয়ে জলদি খাবারটা দিয়ে আয়। তে মন খারাপ করে উপরে চলে গেল। লিফটে আসতে আসতে মেয়েটা কেঁদেই দিয়েছে। ও যাকে তিলে তিলে ভালোবাসতে শুরু করেছে, তার সাথেই তার বিয়ের কথা হয়েছিল, অথচ এখন সেটা বাতিল। কষ্টে ভেতরটা জ্বলে যাচ্ছে। জেনি অনেক সুন্দরী, আর জাঙ্কুক যা ছেলে, পরিবারের কথা অনুযায়ী বিয়ে করে নেবে। জেনিকে যদি ওর পছন্দ হয়ে যায়, চোখের সামনে কিভাবে এত বড় সর্বনাশ হতে দেখবে তে? তে মা, এসেছো তুমি? কেমন আছো সোনা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। এই যে আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। হঠাৎ আলহামদুলিল্লাহ কেন? ও তুমি বুঝবে না, বসো মা। আচ্ছা আন্টি, বাসায় আর কেউ নেই? না, আমি আছি, আর সবাই তোমার আঙ্কেলের সাথে বাজারে গেছে, কিছু দরকারি জিনিস কেনাকাটার আছে। ও আচ্ছা। তে তো লজ্জা জাঙ্কুকের কথা বলার সাহসই পাচ্ছে না, তাই চুপ করে আছে। কিন্তু মুখভঙ্গি এমন যে সে কথা বলতে চাইছে, কিন্তু পারছেই না। জিন তার ভেতরকার কথা জানলো কি না বোঝা গেল না, তবে সে ফট করে বলে উঠল, জাঙ্কুক সে কখন ছাদে গেছে, এখনো আসছে না, হয়তো নতুন গাছগুলো লাগাচ্ছে। কখন যে আসবে ছেলেটা। আন্টি, আমি আসছি। আরে বসবে না তুমি মা? না আন্টি, আমার এখন কাজ আছে, আসছি আমি। হ্যাঁ। তে দৌড়ে ছাদে গেল, একটু জাঙ্কুককে দেখতে হবে তার। জাঙ্কুক ফুল গাছ লাগাচ্ছে। তেকে দেখেই হেসে দিল জাঙ্কুক আর বলল, তে তুমি এই সময় ছাদে? হ্যাঁ মানে এমনি এসেছিলাম। ও আচ্ছা, আমি পড়েছি এক ঝামেলায় বুঝলে তে। এই গোলাপ গাছটা কোথায় রোপণ করবো বুঝতে পারছি না, টব একটা কম, তাই এটার এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি। ও, টব লাগবে? আমার একটা টব খালি আছে ভাইয়া, আমি এখনই আনছি। না শোনোতে, গাছটা বরং তুমি নিয়ে যাও, কষ্ট করে টব আনা লাগবে না। আমি নেব, কিন্তু গাছটা তো আপনার। সমস্যা নেই, মূলত এটা রোপণ করাই চিন্তা ছিল। আমি আরো বেশ কয়েকটা লাগিয়েছি, আমার অনেক আছে।
তুমি বরং নাও, আমিও একটু দেখি যে তুমি কেমন পরিচর্যা করতে পারো। তুমি বরং গাছে ফুল আসলে আমাকে একটা ফুল দিও। সত্যি নিব? না, মিথ্যে মিথ্যেই নাও। জাঙ্কুক এসে গাছটাতে হাতে ধরিয়ে দিল, তারপরে বলল, যাক, অবশেষে কাজ শেষ, এবার আমি মুক্ত। যা অবস্থা হয়েছে, উফ, এক্ষুনি শাওয়ার নিতে হবে। এই বলে নিজের টি শার্টটা ঝাড়তে থাকে জাঙ্কুক। তে ওর দিকে তাকিয়ে থাকলো। কড়া রোদের মধ্যে জাঙ্কুকের ঘরমাক্ত মুখটা যেন চকচক করে উঠেছে। ইচ্ছে করছে নিজের ওড়না দিয়ে তার মুখের সে ঘাম মুছে দিতে। হঠাৎ জাঙ্কুক তার দিকে তাকায়। এতে দুজনের চোখাচোখি পড়ল। তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। কি হলো, কিছু বলবে? বলে ফেলো। বলবো? শাওয়ার নিতে হবে, জলদি বলো। মানে ভাইয়া, মানে আন্টি যাকে পছন্দ করবে আপনি তাকেই বিয়ে করবেন? হঠাৎ? না, মানে এমনি। বুঝেছি। তাকেই বিয়ে করব। সে তো সারা দিন রাত আমাকে নিয়েই ভাবে। তাকে জাঙ্কুক বিয়ে না করলে খুঁজে পাওয়া যাবে না। কেঁদে কেঁদে 12টা বাজিয়ে দেবে। মানে কিছু না। এনিওয়ে, তোমার শ্যাম্পুর স্মেলটা দারুণতে নেশা লেগে যাচ্ছে। কি? নাথিং। ও হ্যাঁ, বিকেলে তৈরি থেকো, শপিংয়ে নিয়ে যেতে বলেছে আম্মু। তোমাকে ফোন কিনে দেব। কি ফোন নেবে সেটা বলো, S24 নাকি iPhone 16? তে অবাক, জাঙ্কুক কি বলছে এসব? ও তাকে কেন ফোন কিনে দেবে? বড়ই অদ্ভুত। নিচে যাবে নাকি এখানে থাকবে? যাব। তবে আপনি এসব কি বলছেন? আমায় কেন ফোন কিনে দেবেন? আমার বউকে আমি ছাড়া আর কে দেবে? তের কান যেন আর বিশ্বাস করতেই চাচ্ছে না। স্বপ্ন না তো? না, স্বপ্ন না, সত্যি। জিংসু থেকে জ্বালানোর জন্য মিথ্যে বলেছে। তের বিয়েতে সবাই রাজি। রাজি না হয়ে পারে? এত ভালো ছেলে আর এত ভালো ফ্যামিলি কেই বা হাতছাড়া করবে? রোজ প্রস্তাবে রাজি হয়ে খাবারটা পাঠিয়েছিল, যার ইঙ্গিত যে রোজ রাজি। আর এ কারণেই জিন খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছিল। জাঙ্কুক মুচকি এসে নিচে গেল। তে এক দৌড়ে নিচের রুমে এসে গাছটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার খুশিতে পাগল পাগল লাগছে। একটু পরে তার বাবা এবং মা এসে তাকে সব কিছু বলে। কিন্তু দুবার রাজি, তবে সেটা তো আর প্রকাশ করা যাবে না। তার লজ্জা মাখা মুখ নিয়েই হাস্যচক কথা জানাই। জিহব থেকে আদর করে নামজনদের বাসায় মিষ্টি নিয়ে উপস্থিত হয়। বাস, এখান থেকেই বিয়ের আয়োজন। জিমি, নায়ু, লিসা সবার পরিবারই এসেছে। একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, বড্ড জমজমাট করেই বিয়েটা হবে। একটা বড় শাড়ির দোকানে সবাই বসে আছে। লেহেঙ্গা কেনা শেষ, এখন বিয়ের পরে পরার জন্য শাড়ি দেখা হচ্ছে। জাঙ্কুক 1 ঘন্টা হতে না হতে বিরক্ত হয়ে গেছে। তেরও একই অবস্থা। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে বিছানা গিয়ে শুয়ে লম্বা একটা ঘুম দিতে। লিসারা বলেছে এই তো আরেকটু। সে আরেকটু আর শেষই নেই। শাড়ি কেনা শেষ হতেই আবার জুয়েলারি আর কসমেটিক কেনা হলো। সব শেষে তেরার পা চলল না। কিন্তু জাঙ্কুকের 3 বোনের মধ্যে কোনো ক্লান্তি নেই। এই রে, পারফিউম নেওয়া বাকি রইল এখনো, মনে করিয়ে দিতে পারলি না কেউ? আপু, এবার গাড়িতে ওঠো, অনেক কেনাকাটা হয়েছে। দরকার পড়লে কালকে আবার এসো, তবু আচল প্লিজ। এই জন্যই আমি তোকে কোথাও নিয়ে যাই না জাঙ্কুক। কোথাও নিয়ে গেলে তুই এমন করিস। সব কিছুতেই তোর বিরক্ত। পার্টি করতে গেলে তো তোর আর বিরক্ত আসে না? জাঙ্কুক চোখ মুখ কুচকে নিল। এই বোনগুলো শুধু তার রাজনীতি নিয়ে খোঁচা মারে সব সময়। এদের এত সমস্যা কেন তার পার্টি নিয়ে? যা যা শপিং করা হলো সবকিছু জাঙ্কুকের গাড়িতে তোলা হলো। প্রচন্ড রাগ হলেও সে সামলে নিল। বিয়ে করা এত ভেজালের কেন? জাঙ্কুক আর থেকে তারা এক গাড়িতে পাঠিয়েছে। কিছুটা যেতেই তে তাকাচ্ছ না যে? লজ্জা পাচ্ছ? না, মানে বুঝেছি। একটা কথা বলো তো, তোমার স্টেজ সাইজ কত? হ্যাঁ, এমন ভাবে বলছো যেন কঠিন কিছু জিজ্ঞেস করেছি। তের ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে। ইস, এসব তো এভাবে বলে? জাঙ্কুক তো বড্ড পাজি, কিভাবে লজ্জা দিয়ে দিল। ওইদিকে তের লজ্জাবোধ দেখে জাঙ্কুক বেশ মজা পাচ্ছে। মূলত এটাই তার মূল উদ্দেশ্য ছিল। রাতে বাসায় ফিরতেই জাঙ্কুকের দেওয়া ফোনটা বেজে উঠল। কালকে জাঙ্কুক সবচেয়ে ভালো ফোনটা তেকে কিনে দিয়েছে, ওকে সাথে নিয়ে গেছিল। তে বর্তমানে ওকে নিয়ে ভাবছিল। হঠাৎ কল আসাতেই তে রেগে গিয়ে বলল, উফ,
কে রে তুই? আমার সুন্দর ভাবনায় ব্যাঘাত ঘটালি। হোয়াট? কিসব ভাষা এগুলাতে? আর একটা কল ধরতে এত সময় লাগে? আপনি কে তাই বলুন। আপনি? একটু আগে তো তুই বলছিলে। এই এখনো বলবো, কে রে তুই? তে তে এবার একটু কেঁপে উঠলো। জাঙ্কুক মনে হলো না? ভাবতে ভাবতে ভুলে গিয়েছিল যে ফোনটায় উনি ছাড়া আর কেই বা কল করবে। ও সরি, বুঝতে পারিনি। জাঙ্কুক ভাই বলছেন? বুঝতে না পারলে এমন করবে তুমি তে? তুমি ভীষণ ম্যানারলেস। তের মাথায় দপ করে আগুন জ্বলে উঠলো। এত বড় কথা, সে ম্যানারলেস? হাউ ডেয়ার হি! ভালোই হয়েছে তুই বলেছে। দরকার পড়লে তো আরো বলবে, বেশি বেশি করে বলবে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? হ্যাঁ, কথা না বলাও একটা বেয়াদবির মধ্যে পড়ে। তুমি ম্যানারলেস তো বটেই, তার সাথে বেয়াদব। কি? তা বেয়াদব আর ম্যানারলেসের সাথে আপনার কি কথা? আপনি ভালো মানুষ, ভালো মানুষের সাথে কথা বলুন। আমার সাথে কথা বলার ঠেকা পড়লো কেন? হ্যাঁ? তে বেশ রেগে গেছে। কলটা কেটে দিয়ে সে জাঙ্কুকের নাম্বারটা ব্ল্যাক লিস্টে করে দিল। আর জাঙ্কুক ফোনের স্ক্রিনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে পুনরায় কল করতে গেলেই বাজতে বলছে অপাশ থেকে। সে বুঝতে তার নাম্বারটা ব্লক করা হয়েছে। সে চাইলে অন্য নাম্বার থেকে কল করতেই পারতো, তবে দরকার কি? তে তার ঘরে আসুক একবার, সামনে বসে সে ব্লক ছোটাবে। পাজি মেয়ে কোথায়! সে ভেবেছিল কিছু সুন্দর কথা বলে আর নানান কথার ছলে থেকে বিরক্ত করবে, একটু লজ্জায় ফেলবে। সেই সব আর হলো কোথায়? এই মেয়ে ঝাঁজ কমার নয়, তাকে এবার নিজ দায়িত্ব নিয়ে অঙ্গে সে বিষ ছড়াতে হবে। পরের দিন রাতে পরিবার থেকে বেশ জমজমাট করে মেহেন্দি অনুষ্ঠান করানো হলো। আর তার পরের দিন হলুদ অনুষ্ঠান হলো, বেশ আয়োজন করে। জাঙ্কুকে দেখলো তে, পাশাপাশি থাকলো, ছবিও তুললো, তবে কথা বলল না। সে মনে মনে ভাবে, এত কিসের ভাব? পুরুষ মানুষের ভাব দেখলে গা জ্বলে যায়, অথচ সে নিজেই ব্লক করে রেখেছে। পরদিন পার্লারে সাজানো হলো তাকে। জেনি সবসময় তার সাথে সাথেই থেকেছে। প্রথমে তার একটু মনটা খারাপ হয়েছিল, তবে মেহেদি অনুষ্ঠানে জাঙ্কুকের এক বন্ধু কায়ের সাথে বেশ খাতির জমেছে তার। সে সেদিকেই মগ্ন আছে এখন। বিয়ে পড়ানো হলো যথাসময়ে। কবুল বলার সময় তীর এত কান্না পেল, অথচ সেই তো জাঙ্কুকে বিয়ে করতে চাইতো সব সময়। রেজিস্ট্রি পেপারে সাইনটা সুন্দর হলো না বলেও তার খুব কষ্ট হলো। বিদার বেলায় সে শুনতে পেল তাকে নেওয়া হবে জাঙ্কুকের নিজস্ব বসুন্ধরা ফ্ল্যাটে। নব দম্পতি আজকে রাতটা সেখানেই কাটাবে। এই খবরটা শুনে এর মরি মরি যায় যায় অবস্থা। সে বারবার করে তার মাকে বলছে যে ওখানে যাবে না। তারা বলল, এত আয়োজন করলে এখন সে না গেলে কিভাবে হয়? লিসা, জিমি সবাই বোঝালো, আয়ুও বোঝালো। তে আয়ুর জোড়াজুড়ির উপরে কথা বলতে পারলো না। গাড়িতে ওঠার সময় জাঙ্কুকের চোখে মুখে তে দুষ্ট হাসি দেখেছিল, যা দেখার পর থেকেই সে রীতিমতো ঘামতে শুরু করেছে। তাদের সাথে আপাতত 4-5 জন গেলেও সবাই ফিরে আসবে, তখন একা এই লোকের সাথে থাকবে কি করে? ওই দিন রাতের ব্যবহারের জন্য যদি উত্তম মাধ্যম দেয়, তখন কি হবে? বর বউকে নিয়ে বাসায় আসা হলো। সব ইয়াং জেনারেশনেরা সবাই এসেছে এখন। তে বাসায় এসে হা হয়ে গেল। এটাও ডুপ্লেক্স, কি সুন্দর করে সাজানো গোছানো, পুরো বাড়ি সাজানো। বাসর ঘর সাজানো দেখে মনে হচ্ছে পুরো ফুল বাগানে ঢুকে গেছে। কি সুন্দর! সবাই ওদের ছবি তুললো। জাঙ্কুক বাইরে ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর তার রুমে তেরা। আপু, বেশ অস্বস্তি হচ্ছে। এই ভারী সাজার পোশাকে আর থাকতে পারছি না, ঘেমে গেছি পুরো। একটু শাওয়ার নিলে ভালো হতো। ও হ্যাঁ, ঠিকই বলেছ, আমার এটা আরো আগেই ভাবা উচিত ছিল। তুমি এক কাজ করো তে, ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নাও। গরম পানির সুইচটা দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। গরম পানি লাগবে না আপু, ঠান্ডা পানি দরকার। কি বলছো তে? এমনিতেই শীতের সময়, পরে জ্বর এসে যাবে তো। অভ্যেস আছে আমার আপু, কিচ্ছু হবে না। আচ্ছা, শাড়ি পরতে পারো? হ্যাঁ আপু, আমি পারি। তাহলে তো ভালোই। আচ্ছা শোনো, ওয়াশরুমে শাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, ভিজে যাবে। তুমি ব্লাউজ আর পেটিকোটটা নিয়ে যাও, রুমে এসে শাড়ি পরে নিও, আমি দরজা লাগিয়ে রাখবো। আচ্ছা আপু। সবাই হাত লাগিয়ে তের গহনা চুলের কাটাগুলো খুলে দিল। সব শেষে তে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকলেই জাঙ্কুকের এক ফুপি আসেন রুমে। তিনি এসে বলেন, এই জিমিন, তোরা চলো সবাই, এদিকটা তো সবকিছু শেষ, এখন ওরা থাকুক, আমরা যাই, রাত হয়েছে অনেক। ফুপু, তে তো শাওয়ার নিচ্ছে, একটু অপেক্ষা করি। আরে বোকা, ওরা বড় বউ, একা থাকুক, চল তো, ওদের মাঝে ঝামেলা করার দরকার নেই। কিন্তু? আরে কোনো কিন্তু না, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। আর কিছু খাবার এনে রেখেছি, ক্ষুধা লাগলে ওরা খেয়ে নিতে পারবে।
জাঙ্কুক তো আছেই, ওকে বলে আমরা বের হই। ওকে চলো। অগত্যা বিছানার উপরে শাড়ি রেখে জিমিনা চলে গেল। নিচে এসে সবাই জাঙ্কুককে বলে বুঝিয়ে চলে গেল। তারপর জাঙ্কুক দরজা লক করে উপরে উঠে আসে। 20 মিনিটের মধ্যে গোসল হয়ে যায়। সে কয়েকবার জিমি লিসাকে ডেকেছে, তবে ডেকেও সারা শব্দ পেল না। তারপর দরজা ফাঁক করে এদিক ওদিক তাকাতেই তাদের কাউকে দেখলো না, তবে একজনকে ঠিকই দেখলো। সে মানুষটি ছিল অপ্রত্যাশিত। জাঙ্কুক সিঙ্গেল সোফায় বসে আছে, পরনে ট্রাউজার আর টি শার্ট, হাতে একটা গোলাপ ফুল। সে একটা একটা করে পাপড়ি ছিঁড়ছে, তার দৃষ্টিও তের দিকেই। তে চমকে গেল। আপনি? বাকিরা কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? কখন গেল? আমাকে বলে যায়নি কেন? উফ, এত প্রশ্ন আমাকে না করে ওদেরকে করো। আপনি রুম থেকে বের হন। কেন? আমার সমস্যা আছে। তোমার এত কেন সমস্যা? আপনি যান না প্লিজ, না হলে এক কাজ করুন, আমাকে বিছানার উপর থেকে জামা কাপড়গুলো এনে দিন। জাঙ্কুক ভ্রু কুঁচকে বিছানায় তাকালো। শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব বিছানায় পড়ে আছে। তে তখন তাড়াহুড়ো করে ব্লাউজ আর পেটিকোটটা পর্যন্ত নিয়ে যায়নি। জাঙ্কুক থম মেরে বসে রইল। কি হলো, দিবেন নাকি রুম থেকে যাবেন? জাঙ্কুক কিছু না বলে হঠাৎ করে তের দিকে এগিয়ে আসে। তে দ্রুত দরজা আটকে দিল। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। তবে জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে সে পুনরায় দরজা খুলল। মাথাটা হালকা বের করে দেখলো জাঙ্কুক নেই। তে এবার দ্রুত তোয়ালে জড়িয়ে রুম থেকে বের হলো। বের হয়ে পড়েছে আরেক বিপদে। জাঙ্কুক বাথরুমের দরজার ডান পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তের এবার ভয়ে যেন বুকটা শুকিয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক এগিয়ে এসে তার বলিষ্ঠ হাত দিয়ে তের কোমরটা আঁকড়ে ধরলো। এদিকে তোয়ালে খুলে না পড়ে যায় সে ভয় বুকের কাছটাই তের শক্ত করে হাত চেপে ধরলো। জাঙ্কুক এত সুন্দর করে মৃদু হাসলো যে তের মন কাননে ফুল ফুটতে শুরু করলো। কখন যে জাঙ্কুক তাকে 2 হাতে তুলে ধরেছে সে বুঝতেই পারল না। বিছানা ফেলতে সে নড়ে চড়ে উঠল। জাঙ্কুক থামেনি, উষ্ণ চুম্বনে ভাসিয়ে দিচ্ছিল তের সারা চোখ মুখ। তে এক নতুন অনুভূতিতে, এক অজানার সংখ্যায় কেঁপে ওঠে। তখনই জাঙ্কুক তাকে ছেড়ে দিয়ে বলল, উফ, বাসর রাতে বাসর করছি, কতই না অপেক্ষার পরে সুন্দর সময়। তে ভীষণ লজ্জায় পড়ে গেল। জাঙ্কুক আলতোভাবে তাকিয়ে বিছানায় বসায়। তের গালে হাত দিতেই সে বলে উঠল, আমার চুল ভেজা, ভেজা চুল এতক্ষণ থাকলে জ্বর আসবে। একদিনও হয়নি যে জ্বর থেকে উঠেছি। আচ্ছা, একটু অপেক্ষা করতে। জাঙ্কুক রুম থেকে বের হয়ে গেল। তে জাঙ্কুককে চিনে উঠতে পারছে না। ইস, বাসরা তেমন লজ্জার কেন? জাঙ্কুক এত বেশরম হলো কবে? সে আশেপাশে নিজের ব্যাগটা খুঁজতে থাকে। জেনি বলেছিল ব্যাগে রুমে রেখেছে। ব্যাগে তো জামা থাকার কথা। সে ব্যাগ খুঁজতে থাকে, কাবার্ডও দেখে, তবে পায় না। চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে সে। তখনই জাঙ্কুক এলো, তার হাতে হেয়ার ড্রায়ার। সে তের পাশে এসে বলল, এদিকে আসতে, এখানে বসো। ড্রেসিং টেবিলের সামনে ইঙ্গিত করতেই তে গিয়ে বসে পড়ে। আয়না নিজেকে দেখে নিজেই লজ্জা পেল। সে কিভাবে জাঙ্কুকের সামনে ঘুরঘুর করেছে। ধুর, কি লজ্জা। জাঙ্কুক নিজে হাতে যত্নের সহিতে তের চুল শুকিয়ে দিল। আমার ব্যাগটা কোথায়? আমি কিভাবে জানবো? জেনি বলেছিল যে রুমে রেখেছে। তাহলে সেটা জেনি ভালো বলতে পারবে। আমার জামা কাপড় পরতে হবে তো। পরতে চাও? এভাবেই তো বেশ লাগছে। কথাটা শুনে তে অবাক। জাঙ্কুক এবার নিজের কাবার্ড খুলে একটা প্যাকেটের হাতের দিকে বাড়িয়ে দিল। তে প্যাকেটটা হাতে নিয়ে বলল, এটা কি? তোমার ড্রেস। আমার ড্রেস মানে? মানে আমি এটা তোমার জন্য এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। ড্রেসটা দেখে তের চক্ষু চড়ক গাছ। লাল রঙের শর্ট স্লিভলেস নাইটিটা দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। সে এবার বুঝতে পারছে আসলে উদ্যোগ মাধ্যম নয়, জাঙ্কুক তাকে এভাবে একটা শাস্তি দিচ্ছে। সে বলল, ছি ছি, এটা আমি কখনোই পরবো না। কেন? আপনি বিশ্রী জিনিসটা আমার জন্য কেন এনেছেন? টাকা কম পড়েছিল? বড় কাপড় পাননি? টাকা আসলে বেশি পড়েছিল। তুমি হয়তো জানো না তে, আজকাল যত বেশি টাকা হবে কাপড় ততই কম পড়বে। টাকার ফুটানি দেখাচ্ছেন? দেখাচ্ছি নাকি? বেশ, তবে দেখে যাও। তে চুপ করে ফ্লোরে তাকিয়ে আছে। জাঙ্কুক হেসে দিয়ে বলল, শোনোতে, তুমি যদি চাও আমার সামনে এমন টাওয়াল পেঁচিয়ে থাকবে আমার জন্য সেটাও ভালো, মানে বেশিই ভালো। টাওয়াল তো আর গায়ে আটকে থাকবে না, বলা তো যায় না যে একটা নেই। আরে চুপ চুপ। ওকে,
বাট ভেবে দেখো, এটা কিন্তু টানলেও নড়বে না। টাওয়াল তো কোনো পোশাক না, এটা তো একটা পোশাক। তে বুঝতে পারছে লোকটা ভালো প্রস্তুতি নিয়েছে তাকে হারানোর জন্য। এর থেকে আর মুক্তি মিলবে না। সে নাইটিটা নিয়েই ওয়াশরুমে ঢুকে পড়ল। জাঙ্কুকের ঠোঁটে মুখে বিশ্বজয়ের হাসি। এবার বাকি কাজটা সারতে পারলেই হয়। তে বের হতেই জাঙ্কুক একটু নড়ে চড়ে বসলো। দেখেছ, আমি সাইজটা একদম পারফেক্ট এনেছি। তে তাকালো না। জাঙ্কুক তার হাত ধরে টেনে এনে বিছানায় বসালো। হাই তে, তোমার ফোন কোথায়? কেন? কোথায় সেটা বলো, এত প্রশ্ন কেন করছো? ব্যাগেই তো থাকার কথা, এখন তো ব্যাগটাই পাচ্ছি না। ও ব্যাগে, ওকে ওয়েট। জাঙ্কুক বিছানার দিকে এগিয়ে গেল, তারপর খাটের পেছন থেকে ব্যাগটা টেনে বের করলো। তা দেখে তের মুখটা আপনা আপনি হাউ হয়ে গেল। অসভ্য লোকটা তার ব্যাগটা লুকিয়ে রেখেছিল, আবার বলেছে সে জানে না। কি বাটপার! জাঙ্কুক ব্যাগের ভেতর থেকে তের ফোনটা বের করলো। নাও, এবার লকটা খোলো। খুলবো না। খুলবে না? আমার কথার অমান্য করবে তুমি তে? ভুলে যেও না, তুমি এখন আমার আন্ডারে, একদম একা। আমি চাইলে মেরে গম করে দিতে পারি। ভয়ে ভয়ে এবার লক খুললো। সত্যি তো, এই লোকে তো বিশ্বাস নেই। যদি সত্যি কিছু করে দেয় তখন কি হবে? এবার আমার নাম্বারটা আনব্লক করো, রাইট নাও। কেউ বুঝতে পারলো এই লোক ভালো প্রতিশোধ নিচ্ছে। ঝটপট করে ব্লকটা খুলে দিল। আর কোনোদিন ব্লক করবে? জাঙ্কুক মুচকি এসে উঠে দরজাটা লক করে দিল। লাইটটা অফ করতেই মোমবাতিগুলোর আলো এবার স্পষ্ট হয়ে গেল রুমটা। এতক্ষণ যাবত জ্বলছিল, তবে ঘ্রাণ পাওয়া ছাড়া আর কিছুতে বোঝেনি। এখনই তার নজরে এলো জ্বলন্ত মোমবাতিগুলো। জাঙ্কুক পাশে এসে তার হাত ধরতেই সে হাতটা ছাড়িয়ে নিল। তে, আমি কিন্তু সত্যি মারবো যদি এমন করো। আমার কাছে একদম বাধা দিও না। যে জানে জাঙ্কুক তাকে মারবে না, এটা কেবল মুখের কথা। মারার হলে বুঝি কারো হাত কাঁপে? এই যে ভালোবাসার স্পর্শগুলো সে তেকে দিচ্ছে, তে তো স্পষ্ট সেই স্পর্শের মালিকের কাঁপাকাঁপি টের পাচ্ছে। একটু আগের রাগ খুব কোথায় যেন উড়ে গেল তের দম খিচে রাখলো। প্রথম দেখাতেই এই পিচ্ছি কিশোরী বুকের ভেতরটা তোলপাড় করে দিয়েছিল। আম্মু যখন তোমার কথা বলেছিল তখন নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম, তবে যখন বুঝলাম যে এই কিশোরীর পুরো মনে শুধু জাঙ্কুকই ভাসমান, তাই তাকে নিজের করে নিলাম। শুনে তের চোখে পানি এলো। এটা খুশির অশ্রু, পূর্ণতার অশ্রু। জাঙ্কুক তার কানের কাছে ফিসফিসে বলল, তে মেয়াই। তে চুপ করে রইল। এত কিছু পরে এখন বলছে মেয়াই? বেটা বদ! এটা আসতে এক দূষিত পুরুষ, তার উচিতই হয়নি এই লোকের প্রেমে পড়া। প্রেমের যারা যে বড় জ্বালা, সেটা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভোর হয়েছে, সূর্যের আলো উঁকি দিচ্ছে। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তের শরীরটা ভালো নেই, জ্বর এসেছে, দুর্বল লাগছে খুব। কি করবে বুঝতে পারছে না। রুমে এসে দেখলো জাঙ্কুক বিছানায় নেই, ওয়াশরুমে আছে হয়তো। জাঙ্কুকের ফোনটা বাজছে। তে এগিয়ে গিয়ে দেখলো জিমিন কল করেছে। সংকোচ করে কলটা রিসিভ করলো। জাঙ্কুক, আপু, আমি তে বলছি। ও তে, বলো কি খবর? ওদিকটায় সব ঠিক আছে তো? হ্যাঁ আপু, তোমার শরীর ভালো তো? তে ভাবলো জিমিনকে বলাই যায়, এই মুহূর্তে আর কার কাছে সাহায্য চাইবে। জাঙ্কুককে তো মোটেও কিছু বলা যাবে না। গত রাতের পর থেকে এই লোককে দেখে সারা লজ্জা পাচ্ছে। আপু, আমার শরীরটা আসলে ভালো নেই। কি হয়েছে তে? সংকোচ না করে বলে ফেলো সবকিছু। জ্বর এসেছে, শরীর দুর্বল এবং ব্যথা। ইস, আমি এরকম একটা আভাসই পাচ্ছিলাম। অপেক্ষা করো, আমি আর বড় আপু আসছি। কল কেটে দিলেই তে ফোনটা রেখে দিল। তারপর রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে ঘুরে ফিরে দেখলো, সোফায় গিয়ে বসে থাকলো কিছুক্ষণ। হাতের কাছে রিমোট পেয়ে টিভিটা অন করলো, তবে চ্যানেল ঘোরাতেই থাকে, কিছুতেই মন বসছে না। এভাবে চ্যানেল ঘোরাতে ঘোরাতেই টাইটানিক ছবিটা তার সামনে এসে পড়লো। যদিও অসংখ্যবার দেখা হয়েছে, তবুও দেখতে থাকে। যখনই জ্যাকের রোজকে কি করে থুতু ফেলতে হয় তা প্র্যাকটিক্যালি দেখানোর দৃশ্যটার সামনে এলো, তখনই সে পুনরায় চ্যানেলটা বদলে দিল। ব্যাপারটা তো কাছে বিশ্রী লাগে। ওইটাতে কি সমস্যা? আকস্মিক পেছন থেকে জাঙ্কুকের গলার আওয়াজ পেয়ে একটু কেঁপে উঠল। জাঙ্কুক তার ডান পাশের সোফাটায় বসে তার দিকে একদমে তাকিয়ে রইল।
তে চোখ মেলাতেও পারছে না লজ্জায়। অদ্ভুত একটা অনুভূতি। টাইটানিক তোমার ভালো লাগে না? লাগে, তবে কিছু সিন ভালো লাগে না। এর মধ্যে একটা থুতু থুতু কিভাবে ফেলতে হয় সেটা দেখাচ্ছে। ভালো কথা, ওয়াক ওয়াক করে অনবরত। আর জাকের থুতু নিয়ে তো কেমন থুতু লেগে থাকে, ইয়াক, মানে পুরো ব্যাপারটাই খুবই নোংরা। জাঙ্কুক হাসলো। তে আর চোখে তাকিয়ে দেখে। তারপর তারপর আর কি? কিছু সিন বললে না? আর কোন কোন সিন? তে একটু লাল হয়ে উঠল এবার। কোন রকমে বলল, আছে কিছু, সেটা মনে পড়ছে না। মনে পড়ছে না? তাহলে চলো দেখি, দেখলে মনে পড়বে। একসঙ্গে দেখি? না, দরকার নেই। আমার তো জানতে ইচ্ছে করছে তে, যে তোমার কোন সিনটা ভালো লাগে না সেটা আমি জানতে চাই। উফ, অত জানার দরকার নেই আপনার। কে বলেছে দরকার নেই? অবশ্যই দরকার আছে। না, শুনুন, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার আছে এখানে? বেশ সুন্দর মতো টপিক ঘুরালো। জাঙ্কুক বুঝলো, তবু কিছু বলল না। ওঠো। কেন? এই মাত্রই তো বললে যে ক্ষুধা পেয়েছে, এখন ক্ষুধা মেটাতে হবে তো। খেতে চলো। এখানে খাবারও আছে? থাকবে না কেন? এখানে কি মানুষ থাকে? হোয়াট? মানুষ থাকে না বলতে কি বোঝাতে চাইছো তে? মানে বলতে চাইছি, এখানে তো আপনারা থাকেন না। তোমাকে কে বললো যেখানে কেউ থাকে না? আপনারা তো ওই বাসাতেই থাকেন, আমি তো কখনো দেখিনি অন্য কোথাও যেতে। তুমি দেখবে কি করে? তুমি কি আমাদের বাসায় থাকো নাকি? বাই দা ওয়ে, আমার উপরে নজরদারি রাখতে দে। তে এবার থতা মতো খেয়ে গেল। লোকরা আজ তো খাটাস, পেট থেকে টেনে টেনে কথা বের করতে চাইছে। খিদে পেয়েছে? বেশি খিদে পেলে এক কাজ করো, আমাকেই খেয়ে ফেলো। আসুন খাই। তবে কথা হচ্ছে, এত বড় মানুষটা তো কোনো পাতিলে বা প্লেটে ফিট খাবে না। কাঁচা খাবো? চাইলে খাও। আমি তো কাঁচা খাইনি কখনো, কিভাবে খাই জানিও না। আর তাছাড়া হালাল না তো মনে হয়। কাঁচার মধ্যেও হালাল খাবার আছে, খেতে চাও? কোথায়? এই যে তোমার বরকে, তোমার বর তো সামনে দাঁড়িয়ে আছে, এখানে। জাঙ্কুক চট করে তোর কাছে এসে ঠোঁটে চুমু খেয়ে নিল। তে থমকে যায় তাতে। জাঙ্কুক সরে এসে খুব সুন্দর করে হাসিল। খুব সুস্বাদু বটে। কি বলতে? তে কিচ্ছু বলল না। জাঙ্কুক হাসতেই তার হাত ধরে চমকে উঠল। এত গরম কেন ভালো করে দেখতে বুঝতে পারলো। তারপরে হঠাৎ ধমকে উঠল। জ্বর এসেছে? আর আমাকে বলনি কেন তে? কি বলতাম? এটা এখন বলে দিতে হবে? জাঙ্কুক কিচেনে অমলেট করছে। তে পাশে দাঁড়িয়ে আছে, সেলফের গায়ে হেলান দিয়ে। টোস্ট করা ব্রেড পিনাট বাটার লাগিয়ে নিয়ে জাঙ্কুকের হাতে দিল। তে হাতে নিয়ে কামড় দিল। ফ্রোজেন পরোটা আছে, ভেজে দেব? না, পরোটা খেতে ইচ্ছে করছে না। তবে ফল খাও। আমার সকালবেলা ফল খেতেও ভালো লাগে না। আচ্ছা অমলেট খাও, চলো টেবিলে বসি, এরপরে ওষুধ খেতে হবে। আমি চা বানাবো। এই মুহূর্তে চা না খেলে মাথা ব্যথা ফেটে যাবে। আচ্ছা তুমি বসো, আমি করছি। লাগবে না, আমার চা আমি করতে ভালোবাসি। আপনি খাবেন? আমার জন্য করবে? করবো না কেন বলুন, খাবেন আমার হাতে? তোমার হাতের মিষ্টি চা খেতে পারলে নিজেকে ধন্য বলে মনে হবে হৃদয় হরণী। যাও করে নিয়ে আসো, তবে সাবধানে, লাগে না যেন কোথাও। তে এবার ভীষণ লজ্জা পেল, মাথা নাড়িয়ে কিচেনে চলে গেল। চা খুব যত্ন করে নিয়ে তৈরি করলো তে। চা পাতা একটু বেশি করে দিল। শুনুন, বলছি যে আমার না মাথা ব্যথা হলে আমি খুব কড়া করে চা খাই। আপনার কড়া চা খেতে কোনো সমস্যা নেই তো? না, আমি চিনি ছাড়া কফি খাওয়া মানুষ, এসব কড়া ফড়াতে আমার কিছুই হবে না। চিনি ছাড়া কফি কোন পাগলে খায়? আমি পাগল, আমি খাই। লিসা আর জিমি তখনই এলো। জাঙ্কুক গিয়ে দরজা খুললো। দুলা সাহেবের কি খবর? হ্যাঁ ভালোই খবর। দুলার কি খারাপ খবর থাকে নাকি? না না, একদমই না। ও মাতে, তুমি চা বানাচ্ছ? এই তোমাকে দিয়েও এখনই কাজ করানো শুরু করে দিয়েছে? আহারে। না আপু, আমি নিজে চা করতে চেয়েছিলাম। আমিও চা খাবো। আচ্ছা, তবে আমি পানিটা বাড়িয়ে দিচ্ছি। চা না তুই খেয়ে এলি জিমিন? নতুন বউয়ের হাতে তো আর চা খাইনি। আপু আপনারা বসুন, আমি সবার জন্যই করছি। এতজনের চা একা আমার বউ কি করে করবে? এমনি অসুস্থ। তোমরা বসো আপু, আমিও তাকে হেল্প করি। বাবা জাঙ্কু, বেশ তো বউ সুহাগী হয়েছিস। যেমন সুগা ভাইয়া জিমির সুহাগা। উপস্থিত সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পরে তাদের ওই বাসাতে নিয়ে যাওয়া হলো। তে কড়া ডোজের ওষুধ খেয়েছে,
এখন মোটামুটি সুস্থ। রিসেপশন বেশ ভালো করে জমজমাট ভাবে করা হয়। জাঙ্কুক পুরো সময় যে পাশাপাশি থেকেছে। রোজ জেহব নিজের মেয়ের সুখ দেখে তৃপ্ত। জিন নামজন তারাও বেশ খুশি। জিন তো সব থেকে খুশি। অবশেষে তার ঘরের বউ। তের মনটা ভীষণ ভালো। জাঙ্কুক আশেপাশে থাকলে তার ভালো লাগে। এখন আর কোনো লজ্জা কিংবা জড়তা কাজ করে না। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিল তখন জাঙ্কুককে ঘুমন্ত অবস্থায় দেখে তার অতীত মনে পড়ছিল। সে জাঙ্কুককে প্রথম তো সেভাবেই দেখেছিল, পিঠ উপর করে ঘুমোচ্ছিল। জাঙ্কুকের ঘুমানোর স্টাইল হয়তো এটাই। তের হাসি পেল কেন জানি। মনে হলো জাঙ্কুক ব্যাঙের মতো ঘুমায়। কি হলো বউ, হাসছো কেন? একটা মজার কথা ভাবছি, সে কারণেই। আচ্ছা তাই? তো কেমন মজার কথা ভাবছো আমাকেও একটু বলো, আমিও একটু হাসি। কিন্তু আপনি তো কথাটা শুনে হাসবেন না, রাগ করবেন। তুমি কি তবে আমাকে নিয়ে কিছু ভাবছো? অবশ্যই। আচ্ছা বলে ফেলো, রাগ করবো কিনা সেটা পরে দেখা যাবে। বলবো? বলতেই তো বলছি। আমি এটা ভাবছিলাম যে আপনি ব্যাঙের মতো ঘুমান। কথাটা বলে এবার শব্দ করে হাসতে লাগলো। আর জাঙ্কুকের কোমর ছেড়ে বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। ব্যাঙ? সত্যি? তার মুখটা থমথমে আকার ধারণ করলো। এমনটা ভাবলো কেন? তুমি আমাকে ব্যাঙ বলছো ইনডিরেক্টলি? ব্যাঙ বলছি না তো, বলছি ব্যাঙের মতো ঘুমান। হাসছো? ওকে হাসো, আমি গেলাম। আরে রাখছেন কেন? বসুন, আরো একটা কথা বলার আছে। আরো একটা অপমান তবে, হ্যাঁ? শুনবেন না তো? হুম, শুনবো না তো বলিনি। আপনার সব কথা শুনতে জাঙ্কুক সবসময় প্রস্তুত। ওকে, তবে শুনুন, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটলো। সে নিজেও জানে। এর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ইয়েস ম্যাডাম, জানি। জানেন মানে? জানি মানে আবার কি? জানি মানে জানি, অনেক আগে থেকেই জানি। আমি তো কখনো বলিনি। সবকিছু মুখে বলতে হয় তা কে বললো ম্যাডাম? আর সবকিছু যে মুখে না বললে বোঝা যাবে না সেটাও বা কে বললো? জাঙ্কুক এবার তের চুলগুলো এক পাশে সরিয়ে কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলল, দ্য মুন ইজ বিউটিফুল, ইজ নট ইট? তে কেঁপে উঠল। সে কথাটির অর্থ জানে। এই কথার অর্থ এটা নয় যে চাটা সুন্দর, তাই নয় কি? এই কথার মূল উদ্দেশ্য আরেকটি। বাংলা ট্রান্সলেট যদিও এটি, তবে এর আসল ভাষা এবং মূল ভাব সম্পূর্ণ আলাদা। এর মূল অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। এবং এই কথাটা জাপানিজ কোনো এক সাহিত্যে প্রকাশ পেয়েছিল। সে পেছন ফিরে শক্ত করে জড়িয়ে ধরল তার স্বপ্ন পুরুষকে এবং বলল, ইয়েস ইট ইজ। জাঙ্কুকের ঠোঁটে এক টুকরো প্রশান্তির হাসি মিলল। সে জানে যে সাহিত্যপ্রেম সম্পর্কে অনেক ধারণা, তাই তো ভালোবাসা প্রকাশটা সাহিত্যিকভাবে করলো। দুটো মানুষ একে অপরকে জড়িয়ে ধরে আছে, যাদের আলো তাদের সেই মুহূর্তটা ধীরে ধীরে রোমাঞ্চকর করে তুলছে। দক্ষিণা হাওয়া তাদের ছুঁয়ে দিচ্ছে অনবরত এবং সেই বাতাসে বহিছে প্রেম। তাদের নয়নেও রয়েছে নেশা। এখন হয়তো গোধূলি লগ্ন নেই, তবে এক গোধূলি লগ্নে যখন গোধূলি আকাশ লাজুক লাজুক ছিল, তখনই জাঙ্কুক তার জীবনের এক বড় সিদ্ধান্ত নিয়েছিল। সন্ধ্যা হওয়ার সেই মুহূর্তে যখন লিফটে তের সাথে দাঁড়িয়েছিল, তখন তার প্রতিটি নিঃশ্বাসবোধ জাঙ্কুক অনুভব করেছিল। সে তখন থেকে ভালোবেসেছিল, যেমনই বাসে আজও, এবং আগামীতেও সে ভালোবাসবে।